আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে উচ্চতর গণিত তৃতীয় অধ্যায় জ্যামিতির লেকচার 2-এ স্বাগত। লেকচার 2-এ আমরা মূলত হচ্ছে আমাদের যে 3.1-এর যে অনুশীলনী প্রশ্নগুলি রয়েছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের যে 1 নম্বর কোশ্চেনটা আছে সেটা একটু সমাধান করার চেষ্টা করি। এই কোশ্চেনটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখা গেছে 2 থেকে 3 বার কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। কোশ্চেনটা কি? কোশ্চেনটা বলা হয়েছে একটা ত্রিভুজের বলা হয়েছে কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ একটা কোণ সূক্ষ্মকোণ দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে যে একটা জিনিস, ঠিক আছে? তাহলে এটা আমরা কীভাবে করবো আসলে? তাহলে চলো আমরা একটু হচ্ছে প্রমাণটা একটু করে দেখিনি আমরা কীভাবে করবো। প্রথমে আগে আমাদের চিত্রটা অঙ্কন করে ফেলি। চিত্রটা হচ্ছে আমরা এইভাবে অঙ্কন করলাম, এটাই ধরলাম হচ্ছে আমাদের সেই এটা হচ্ছে আমাদের সেই এ, এটাকে দিলাম হচ্ছে সি আর এটাকে দিলাম হচ্ছে বি। আমরা আশা করি সকলেই হচ্ছে কীভাবে 60 ডিগ্রি অঙ্কন করতে হয় পারি, ঠিক আছে? প্রথম হচ্ছে তুমি এইরকম একটা দিলা, দেন হচ্ছে চাঁদা বসে এখানে 60 ডিগ্রি অঙ্কন করে ফেলবো আর কি, ঠিক আছে? আমার এইখানে যে কোণটা আছে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, আচ্ছা তাহলে দেখো এটা কিন্তু একটা সূক্ষ্মকোণ। আমরা কিন্তু সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি শিখছিলাম, আশা করি সকলের মনে আছে। একটা সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে আমি বলতে পারি এখানে AC স্কোয়ার ইকুয়াল টু কী ছিল? সন্নিহিত যে দুইটা বাহু ছিল, একটা হচ্ছে আমাদের AB স্কোয়ার প্লাস আরেকটা হচ্ছে আমাদের BC স্কোয়ার। এইটা থেকে যে কোনো একটা বাহু আমি নিচ্ছি হচ্ছে BC নিলাম, সেই বাহুটা এই BC এবং আরেকটা যে বাহু আছে ধরলাম হচ্ছে AB, আরেকটা বাহু আছে এই ABর একটা লম্ব অভিক্ষেপ থাকবে। আমি ধরে নিলাম হচ্ছে ABর লম্ব অভিক্ষেপের নামটা কি? ABর লম্ব অভিক্ষেপের নাম হচ্ছে এটা। আমি ধরে নিলাম হচ্ছে কত আমাদের এই বিডিটাই হচ্ছে এবির লম্ব অভিক্ষেপ। তার দ্বিগুণের থেকে কত কম ভাই? তার দ্বিগুণ থেকে দ্বিগুণ পরিমাণ কম আর কি, এরকম ছিল উপপাদ্যটা। এখন যদি আমরা এইটা এবং এটার দিকে একটু ফোকাস করি, কী কী দেখতে পাই দেখো তো। আমাদের AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার BC স্কোয়ার 2 ইন্টু BC ইন্টু বিডি। দেখো এখানে আমাদের কি আছে? 2 ইন্টু BC আছে, এখানেও কি আছে? শুধুমাত্র বিসি আছে, কিন্তু কি নাই? বিডি নাই। অর্থাৎ আমি চাচ্ছি কি, আমার মেইন যে কনসেপ্টটা এখন এইখানের ক্ষেত্রে, অর্থাৎ আমি কি করব? 2BD ইকুয়াল টু কি প্রমাণ করব? AB প্রমাণ করব। ওকে, আমার কনসেপ্টটা হচ্ছে এইটাই। আর এখানে দেখো এখানে কি আছে? AB আছে, মাইনাস মাইনাসও আছে, কিন্তু কি নাই? 2BDর জায়গায় কি দিছে তারা? AB দিছে। এখন আমি এমন কিছু করব যাতে আমাদের 2BDর জায়গায় কি চলে আসে? আমাদের AB চলে আসে আর কি, ঠিক আছে? তাহলে আমরা একটু করে প্রথমে হচ্ছে বিশেষ নির্বাচনটা একটু বলি। বিশেষ নির্বাচন যেটা আছে সেটাই বিশেষ নির্বাচন। আমরা অঙ্কন একটা সুবিধার জন্য, অর্থাৎ আমাদের প্রমাণ করার সুবিধার জন্য আমরা একটা অঙ্কন করব। সেটা কি? সেটা হচ্ছে সর্বপ্রথম কাজ, আমাদের কিন্তু চিত্রে কিন্তু এডি ছিল না, ঠিক আছে? আমরা হচ্ছে লম্ব বিক্ষেপ আঁকছিলাম আর কি। তাহলে এটা কীভাবে বলবো? আমরা প্রথমে এইভাবে বলবো, এ বিন্দুতে বিসি এর উপর কি করি? এডি লম্ব আঁকি, প্রথম কথা গেল। ওকে, তারপরে হচ্ছে আমরা এই ডি বিন্দুতে কার সমান করে? ABD, অর্থাৎ এইখানে যে কোণটা আঁকছি এই কোণের সমান করে আমি আরেকটা কোণ আঁকবো। দেখো এইখানে যে মানটা আছে, এই প্রথমে এই মাপটা তুমি নিয়ে এখানে একটা কাটবা। তাহলে এইখানে আমি কি করলাম? সে কাটলাম। দেন হচ্ছে এই যে ভিতরের মাপটা আছে, এই ভিতরের মাপটা তুমি এখানে কি করবা? কাটবা। তাহলে কাটলে দেখো এখানে এইটা সমান করে কি করে ফেলছো? একটা কোণ অঙ্কন করে ফেলছো, যার নাম দিলাম হচ্ছে কত? BDE অঙ্কন করি। এটা যেহেতু আমাদের 60 ডিগ্রি, এটাও কিন্তু আমাদের কত ডিগ্রি? সেই 60 ডিগ্রি কোণে আমি কি করে ফেললাম? অঙ্কন করে ফেললাম। তাহলে কি বলবো? তাহলে বিশেষ অঙ্কনে প্রথমে বলবো হচ্ছে BC এর উপর, এ বিন্দুতে BC এর উপর এডি কি আঁকি? লম্ব আঁকি। 2 নাম্বার কি করলাম? ডি বিন্দুতে কার সমান করে? ABD, অর্থাৎ এই 60 ডিগ্রি সমান করে আমরা কোন কোণ আঁকলাম? BDE, এই কোণটা আঁকছি যা এবিকে ই বিন্দুতে কি করে? ছেদ করে। ওকে, তাহলে এতটুকু পর্যন্তই হচ্ছে আমরা কি করে ফেলাম? কাজ করে ফেলাম। তাহলে চলো এখন হচ্ছে আমাদের যে মেইন যে প্রমাণটা আছে সেই প্রমাণে আমরা চলে আসি। খুব সিম্পল জিনিস নিয়ে আমরা কি করবো? এখানে ডিল করব। তাহলে 1 নাম্বার দেখো, আমরা কি জানি? আমরা হচ্ছে কিছুক্ষণ আগে অঙ্কন করলাম, সেটা কি? ABD ইকুয়াল টু কি বললাম? BDE ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমরা একটু করে লিখি। আমরা লিখলাম হচ্ছে আমাদের ABD, যেটা হচ্ছে আমাদের আগে দেওয়া ছিল, ABD ইকুয়াল টু BDE। তাহলে আমরা লিখে ফেললাম BDE ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, তারপরে দেখো আমরা এই ABDকে একটু ছোট করে লিখি, EBD। কোনো প্রবলেম নাই, কারণ কি? কোন বি আছে, আমি জাস্ট একটু করে ছোটো করে লিখলাম। তাহলে এই ABDর জায়গায় লিখলাম EBD ইকুয়াল টু, তো সেই আগের মতোই আছে, BDE ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এইটার মানও 60 ডিগ্রি, এটার মানও 60 ডিগ্রি। তাহলে আমাকে যদি বলে ভাই এই কোণটার মান কত, এই কোণটার মান কত? আমরা জানি একটা ত্রিভুজে 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে এটা 60 আর এটা 60 যদি হয়ে যায় তাহলে 120।
তার বাকি থাকে কত 180 থেকে 120 বাদ দিলে কত হয় 60, তার মানে এই কোণটার মান কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে। সুতরাং আমি লিখতে পারি আমাদের হচ্ছে কত বিইডি বলি, তাহলে বিইডি ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি আমাদের 60 ডিগ্রি। তার মানে আমি দেখতে পাচ্ছি এই কোণ এই কোণ এই কোণ প্রত্যেকটা কোণের মানই 60 ডিগ্রি, তার মানে আমি বলতে পারি না বিডিই এটা কি ত্রিভুজ, এটা একটা সমকোণী অর্থাৎ সমবাহু ত্রিভুজ। তাহলে আমি বলতে পারি সুতরাং আমাদের এইটা বিডিই কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে আমি এখানে কি করলাম বলে ফেললাম। তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান কি হবে সমান হবে, তাহলে মানে বিডি সমান ডি সমান কি বলতে পারি বি বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি বিডি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু কি বলতে পারি বি বলতে পারি। ওকে, তাহলে এই পার্টটুকু আমি কি করলাম মানটা বের করে রাখলাম। এখন আসি 2 নম্বরে। 2 নম্বরে দেখো আমি চাচ্ছি আমি এই কোণটার মান বের করতে যাচ্ছি, এই যে কোণটা আছে এই কোণটার মান বের করতে যাচ্ছি। দেখো আমরা তো বলছিলাম এইটা হচ্ছে কি একটা লম্ব 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে তুমি যদি এই মানটা কিন্তু জানো 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই পুরাটা হচ্ছে 90 থেকে তুমি যদি 60 বিয়োগ করো তাহলে কিন্তু কি পেয়ে যাবা এই কোণের মানটা পেয়ে যাবা। তাহলে আমি হচ্ছে এখানে বের করে ফেলি এডিই, কোন কোণটা বের করতেছি এডিই, অর্থাৎ এই কোণটা এডি ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি এডিবি, পুরাটা থেকে এই এডিবি থেকে আমি কোনটা বিয়োগ করতেছি এডিবি থেকে আমরা বিডিইটাকে কি করব বিয়োগ করব। তাহলে লিখে ফেলি বিডিইকে কি করলাম বিয়োগ করলাম। তাহলে এটার মান ছিল 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু আসে কত 30 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম এটার মান হচ্ছে কত ডিগ্রি আমার 30 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন তোমরা যদি একটু করে চিন্তা করো, আমি হচ্ছে এখন আমি আরেকটা ত্রিভুজে চলে যাব। ঠিক আছে, এখন আমি হচ্ছে কি করব আরেকটা ত্রিভুজে চলে যাব। কোন ত্রিভুজ, তার মানে হচ্ছে এখন আমি এইটা এডিবি এই ত্রিভুজে আমি চলে যাব। এই ত্রিভুজ থেকে আমি এই কোণটার কি করব মানটা বের করার চেষ্টা করব। দেখো আমি এখন কোথায় চলে গেলাম ত্রিভুজ এবিডিএ। দেখি আমরা এবিডিএ কি কি জানি। এবিডিএ আমি চাচ্ছি দেখো এটা জানি এডিবি এটার মান কত ডিগ্রি 90 ডিগ্রি, এবিডি এটার মান কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত আমরা আশা করি খুব সহজে বের করে ফেলতে পারবো। তাহলে এত এ আমরা লিখতে পারি হচ্ছে কত আমাদের এই বিএডি। তাহলে আমরা লিখে ফেলি বিএডি ইকুয়াল টু ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এই 180 থেকে আমরা বিয়োগ করব কোনটার মান 90 ডিগ্রি 60 ডিগ্রি কী করবো বিয়োগ করব। তাহলে লিখে ফেললাম 90 প্লাস হচ্ছে কত ডিগ্রি আমাদের 60 ডিগ্রি। 90-এর সাথে 60 যোগ করলে হবে 150, 150 থেকে যদি আমরা 180 বিয়োগ করি তাহলে কত হবে 30 ডিগ্রি। দেখো আমি পেয়ে গেছি বিএডির মান হচ্ছে কত 30 ডিগ্রি। বিএডিকে আমি চাইলে একটু ছোট করে লিখতে পারি ই এ কি লিখতে পারি ডি লিখতে পারি, আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। বা লিখে ফেললাম ই এ ডি ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি আমাদের 30 ডিগ্রি। তাহলে আমি এতটুকু পর্যন্ত কি করছি বের করছি। এখন আমি আরেকটা ত্রিভুজ নিয়ে কী করবো কাজ করব। এখানে তুমি চাইলে এটা তো মেইনলি আশা করি বুঝতে পারছি ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি থেকে ওইটা করে ফেললাম। তাহলে এখন আমি 4 নম্বরে আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করব। সেটা কোন ত্রিভুজ এই ত্রিভুজটা এডিই ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে চলো একটু কাজ করি ত্রিভুজ এডিই এ। দেখো তো ত্রিভুজ এডিএ তুমি কি কি জানো, তুমি জানো এই কোণটার মান জানো, আবার এই কোণটারও কিন্তু তুমি মান জানো। এই কোণটার কি ছিল নাম এডিই, এডিইর মান তুমি পাইছো দেখো এডিই ইকুয়াল টু পাইছো হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি। আবার তুমি আরেকটা কোণ ছিল ইএডি এটার মানও কত পাইছো 30 ডিগ্রি। দেখো এটাও কোণ যা এটাও কিন্তু তা। আমরা কি জানি একটা উপপাদ্য ছিল সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। ঠিক আছে, তাহলে এইটা এবং এই কোণ দুইটা সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা এটা, আর এই কোণের বিপরীত বাহু কোনটা এটা। তাহলে এই বাহু এবং এই বাহু পরস্পর কী হবে সমান হবে। তাহলে আমি লিখতে পারি এই সমান সমান কি লিখতে পারি ডি লিখতে পারি। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কত এই ইকুয়াল টু হচ্ছে কত লিখতে পারি ডি লিখতে পারি। এইটাই হচ্ছে আমার কাজটা, আর বেশি কিছু কাজ না। তাহলে এইখান থেকে কি লিখে ফেলবো এখানে অবশ্যই লিখে ফেলবো সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। ওকে, তাহলে আমরা 4 নম্বর কাজটা শেষ। এখন আসি হচ্ছে আমাদের 5 নম্বর ধাপে। দেখো 5 নম্বর ধাপ আমরা খুব শীঘ্রই এখন প্রমাণ করে ফেলবো। এখন দেখো তো আমাদের যে এবিটা আছে, আচ্ছা এখানে এই সমান তো কি লিখলাম ডি লিখলাম, আর এখান থেকে চাইলে দেখো এই ডিটা কার সমান, দেখো তো ডিটা এই 3টা সমান না, অর্থাৎ আমি চাইলে বলতে পারি এই পুরা 3টা কার সমান এই সমান বলতে পারি। তাহলে লিখে ফেলি বিডি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু বিই ইকুয়াল টু কি লিখতে পারি এ ই লিখতে পারি, এই জাস্ট এখান থেকে। ওকে, তাহলে এখন দেখো আমরা যদি এবির কথা বলি, আমি কি চাইছি এবির জায়গায় আমি কি লিখবো টু বিডি। তাহলে দেখো তো আমরা যদি এবি লিখি, এইখানে যে এবিটা আছে এবিটা মূলত কি এই আর বি এর সমন্বয়ে গঠিত। তাহলে আমি এবিকে লিখতে পারি হচ্ছে এই প্লাস হচ্ছে কি লিখতে পারি বি লিখতে পারি।
ভাই এখন তো আমরা সকলেই জানি এর মান কত বিডি, বির মান কত বিডি, দুইটাই হচ্ছে বিডি। তাহলে আমি লিখে ফেললাম বিডি প্লাস হচ্ছে কত বিডি। তাহলে ইকুয়াল টু আমি কি লিখতে পারি দেখো তো 2BD। দেখো আমি কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণে কিন্তু চলে আসছি। 2BD দরকার, 2BD আমি পেয়ে গেছি। দেখো তো AB ইকুয়াল টু 2BD, আমি তো বুঝছি AB ইকুয়াল টু 2BD যদি প্রমাণ করতে পারি, তারপর আমাদের সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতিটা ব্যবহার করলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে চলো এখন হচ্ছে আমাদের বেশি কিছু কাজ না, 6 নাম্বার ওই কথাটা লিখবো আমরা। ত্রিভুজ ABC এ কোণ ABC হচ্ছে সূক্ষ্মকোণ, AC হচ্ছে বিপরীত বাহু, AB এবং BC হচ্ছে সন্নিহিত বাহু, এবং BC এর উপর AB এর লম্ব বিক্ষেপ হচ্ছে কত আমাদের BD। সুতরাং আমরা লিখতে পারি কি, লিখতে পারি AC স্কোয়ার ইকুয়াল টু, এই সূত্রটা আমরা লিখে ফেললাম, সেটা হচ্ছে কত AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার মাইনাস 2 ইন্টু BC ইন্টু BD। ওকে, তারপরে হচ্ছে আমরা এখান থেকে লিখে ফেলবো AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার মাইনাস 2 ইন্টু BD ইন্টু কি দিলাম BC দিলাম। 2BD মান আমি আগেই বের করে রাখছি হচ্ছে কত AB। তাহলে আমরা এখন জাস্ট মানটা বসে দিলাম AB স্কোয়ার প্লাস হচ্ছে BC স্কোয়ার মাইনাস হচ্ছে কত আমাদের AB ইন্টু BC। এই জিনিসটাই দেখো আমাদের কি করা হয়েছে, প্রমাণিত হয়ে গেছে। ওকে, তাহলে আমি আশা রাখতে পারি খুবই সহজ জিনিস কিন্তু। তাহলে প্রথমে একটু আবার বলে দিই, ঠিক আছে, যদি বা প্রথম একটু জটিল মনে হতে পারে, তুমি যখন বারবার প্র্যাকটিস করবা তখন দেখবে একদম ইজি হয়ে গেছে। প্রথমে আমরা কি করলাম, এই যে একটা ত্রিভুজ নিয়ে চেষ্টা করছি, ছোট্ট একটা ত্রিভুজ, এটা এই ত্রিভুজটার সমবাহু ত্রিভুজ, সেটাকে আমরা কি করছি বের করছি। তারপরে কি করছি আমরা এই কোণটার কিন্তু কি করছি মান বের করছি। ওকে, এই কোণটার মান পাওয়ার পর আমরা কি করলাম, এই কোণটার মান পাওয়ার পর হচ্ছে আমরা কি করছি EAD, অর্থাৎ এই যে কোণটা আছে এই কোণটার কি করলাম মান বের করলাম। তারপর আমরা বললাম সমান সমান বাহুর বিপরীত কোণদের পরস্পর সমান, সেখান থেকে আমরা এইটা সমান কি বললাম এটা বললাম। তারপর হচ্ছে আমাদের এই যে আগে যে মানটা ছিল সেইটা ইকুয়াল টু কি বলে ফেললাম, এই যে এই আছে সে এইটাকে বলে ফেললাম। ঠিক আছে, কারণ হচ্ছে আমি কি AB যখন যোগ করব AB ইকুয়াল টু কি A প্লাস B, আমি তো জানি B এর মান BD, কিন্তু এর মান যে BD সেটা তো আমি জানি না। এই জন্যই হচ্ছে আমরা কি করছিলাম, এই এতক্ষণ ধরে কাঠঘর পুরাই 3টে স্টেপ করছিলাম আর কি। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের যে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য যে বিস্তৃতিটা ছিল সেইটা আমরা এখানে করে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমি আশা রাখতে পারি তোমরা হচ্ছে এইভাবে খুব সহজে করে ফেলতে পারবে, বারবার একটু প্র্যাকটিস করলে দেখবে হচ্ছে তোমাদের মাথায় কিন্তু জিনিসটা গেঁথে যাবে। তাহলে চলো এখন আমরা আমাদের যে 2 নাম্বার কোশ্চেনটা রয়েছে সেটা সমাধান করার চেষ্টা করি। আমরা যারা 1 নাম্বারটা করছি তাদের জন্য 2 নাম্বারটা একদম ইজি, কারণ 1 নাম্বার যে প্রসেস 2 নাম্বার আমরা কি করব সেম প্রসেসটা অ্যাপ্লাই করব। শুধুমাত্র 1 নাম্বারে ছিল আমাদের সূক্ষ্মকোণ, এখন আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে আমাদের স্থূলকোণ দেওয়া আছে। ঠিক আছে, স্থূলকোণের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটা আমরা কি করব এখানে ফলো করব। দেখো আমাদের প্রশ্নে বলে দিছে ABC ত্রিভুজের কোণ বিটা হবে কি এবার স্থূলকোণ হবে। তাহলে চলো প্রথমে আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করি। তাহলে আমি মনে করলাম এটাই হচ্ছে আমার সেই কি কোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এটা দিয়ে দেবো A, এটাকে অবশ্যই দিব B, এবং এটাকে দিব কত C, কারণ আমাদের বলে দিচ্ছে কোণ B হচ্ছে কত ডিগ্রি 120 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান আমরা জানি কত ডিগ্রি এখন 120 ডিগ্রি। ওকে, তারপরে এখন দেখো আমাদের কিন্তু স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি আমরা জানি, সেটা কি ছিল স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহু, যেটা হচ্ছে কত আমাদের AC স্কোয়ার ইকুয়াল টু যে দুইটা সন্নিহিত বাহু ছিল তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস তাদের যে কোনো একটা বাহু, এই সেই বাহু ধরলাম হচ্ছে কত BC, ওই BC ইন্টু অপর আর একটা বাহু আছে কত AB এর উপরে BC এর লম্ব বিক্ষেপ কিভাবে অঙ্কন করে আমরা বলছিলাম, এই জাস্ট A একটা মাথা থেকে আমরা কি করব এখানে একটা দিব। ঠিক আছে, যেহেতু আমরা বলছিলাম AB এর, তাহলে এটা একটা প্রান্তবিন্দু এটা একটা পাদবিন্দু, তাহলে এখন যদি যোগ করি এটার নাম দিলাম হচ্ছে সাপোজ D, তাহলে এই BDটাই হচ্ছে আমার সেই লম্ব বিক্ষেপ, তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই BD। ঠিক আছে, তার সামনে একটা কি দিতে হয় দ্বিগুণ, দ্বিগুণের সমষ্টি সমান। এটা ছিল স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি। এখন দেখো আমাদের কি কি আছে AC স্কোয়ার AB স্কোয়ার BC স্কোয়ার AB ইন্টু BC, এখানে আছে কত 2BD ইন্টু BC। তার মানে এখানেও আমার কাজটা সেম, সেটা কি আমি এইখানে যে 2BDটা আছে 2BDটাকে ভ্যানিশ করে কি বানাই ফেলবো AB বানাই ফেলবো, আগের অঙ্কে যেরকম করছিলাম এখানেও কি করতে হবে সেরকমভাবে ভ্যানিশ করতে হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই এখন কাজ। যদি বা চিত্রটা অনেক ছোট হয়ে গেছে আমি চিত্রটা আর একটু বড় করে রাখি তাহলে দেখবো হচ্ছে বুঝতে আমাদের জন্য একটু সুবিধা হবে। ওকে, আমরা একটু চিত্রটা অঙ্কন করি ভালো মতো আর একটু বড় করে। এটা ছিল আমার সেই A, এটা ছিল আমার B এবং এটা ছিল আমাদের C। এখান থেকে আমি বলছিলাম একটা লম্ব টানলাম, ওই সেই লম্বটা ছিল আর এইটা, তাহলে এটা ছিল আমার সেই D, আর এইটার ভ্যালু ছিল আমরা কত দিয়েছিলাম
120 ডিগ্রি দিয়েছিলাম। ওকে, এখন দেখো আমরা একটু বলি, তাহলে বিশেষ নির্বাচন যেটা আছে সেটাই থাকবে। অঙ্কনে বলি, অঙ্কনে কি করব, অঙ্কনে হচ্ছে প্রথমে এই বিসি এর বর্ধিতাংশ, বিসিকে আমি আগে বর্ধিত করব, এই বিসি এর বর্ধিতাংশের উপর কি করব, এডি লম্ব আঁকি। এ বিন্দুতে বিসি এর বর্ধিতাংশের উপর এডি কি আঁকি, লম্ব আঁকি। দেখো এইখানে একটা কোণের সৃষ্টি করছে এ বিডি, এখানে একটা কোণ আছে না, এই কোণ এ বিডি, এই এ বিডি এর সমান করে আমরা এই ডি বিন্দুতে এ বিডি এর সমান করে আমরা কি করব, প্রথমে এইখানে এই যে মাপটা আছে এইখান থেকে যে এরকমটা আঁকছি এইটার মাপটা আমি কি করব, প্রথমে এখানে নিব, দেন হচ্ছে এই ভিতরে যে মাপটা আছে এটা এখানে নিব, নিয়ে কি করব, কাটবো, কাটলে এইরকম একটা আঁকবো যেটার নাম দিলাম হচ্ছে কত, ই। ওকে, তাহলে কি বলবো, ডি বিন্দুতে এ বিডি অর্থাৎ এই কোণের সমান করে আমরা কি আঁকছি, বিডিই আঁকি। ওকে, তাহলে এইটাই দুইটাই হচ্ছে আমাদের অঙ্কনের জন্য কাজ। এখন তাহলে চলো আমরা আগের মতো কি চলে যাই, প্রমাণে চলে যাই। আগের মতো আমরা কোথায় চলে যাচ্ছি, প্রমাণে চলে যাচ্ছি। তাহলে দেখো আমরা কি জানি, আমরা দেখতে পাচ্ছি এ বি সি এটার মান হচ্ছে কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে যদি আমাকে বলে ভাই এ বিডির মান কত, আমরা সকলেই বলবো হচ্ছে এক নম্বরে আমাদের হচ্ছে কত দরকার, এ বিডি। তাহলে এই এ বিডি ইকুয়াল টু আমরা বলতে পারি না বলো তো 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, কারণ কি এই পুরাটা হচ্ছে এক সরল কোণ, সে এক সরল কোণ থেকে আমি যদি কি করি এই 120 ডিগ্রিটা বাদ দিই তাহলে কিন্তু কি পাবো, এবিডির মানটা পাবো। তাহলে ইকুয়াল টু কত ডিগ্রি পাই, 60 ডিগ্রি পাই। যেহেতু আমার এবিডির মান 60 ডিগ্রি, তার মানে আমি বলতে পারি বিডি এর মানও কত হবে, অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে আমি সুতরাং লিখতে পারি এবিডিকে একটু ছোট করে লিখি, ইবিডি লিখতে পারি। তাহলে আমি লিখে ফেললাম ইবিডি ইকুয়াল টু বিডিই, কারণ দুইটাই সেম। তাহলে বিডিই ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আবার তোমরা যদি চিন্তা করো এটাও 60 এটাও 60, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তার মধ্যে এই দুইটা যদি 60 60 হয় 120 হয়ে যায়, তাহলে এইখানে যে কোণটা বাকি আছে এই কোণের মান কত ডিগ্রি হবে, তাও অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে সুতরাং আমি আবার লিখতে পারি আমাদের বিইডি ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো তিনটাই কিন্তু কি পাই গেছে, 60 ডিগ্রি। তার মানে এটা একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে আমি বলতে পারি সুতরাং ত্রিভুজ বিইডি একটি কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আগের মতো সব কিছু ঠিক আছে। তাহলে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তাই প্রত্যেকটা বাহুই কী হবে, সমান হবে। তাহলে আমি লিখতে পারি বিডি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু হচ্ছে কত, বি। যদি এবার দেখে মনে হচ্ছে না সমান, এটা একটু ছোট লাগতেছে আর কি, কোনো সমস্যা নাই, আমরা ধরে নিলাম হচ্ছে এখন সমান। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ চলে গেল। 2 নাম্বার কাজ আমরা 1 নাম্বারে দেখবা, তারপরে তখনও কি করছিলাম, তারপরে দেখবা হচ্ছে আমরা এই কোণের মান বের করছিলাম, এ ডি ই এর মান বের করছিলাম। তাহলে এডি মানে কি, দেখো তো এই পুরোটা আমরা জানি এক সমকোণ, কারণ আমি কি লম্ব আঁকছিলাম এডি। তাহলে এই পুরোটা হচ্ছে এক সমকোণ, সেখান থেকে আমি যদি কি করি এইটা বাদ দিয়ে দিই, 60 ডিগ্রিটা বাদ দিই, তাহলে আমি কি পাবো, এই কোণটা পাবো না, এডিই অবশ্যই পাবো। তাহলে আমি লিখতে পারি দেখো এই এ ডিই ইকুয়াল টু এই এ ডিই ইকুয়াল টু কী হবে, 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে 90 থেকে যদি আমরা 60 বিয়োগ করি তাহলে আমি কত পেয়ে যাচ্ছি, 30 ডিগ্রি পেয়ে যাচ্ছি। আমি নাম করে লিখলাম না, জাস্ট তোমাদের একটু করে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তোমরা হ্যান্ড নোট থেকে সুন্দর করে কি করে ফেলবা, নোট খাতায় তুলে ফেলবা। আচ্ছা, তাহলে 2 নাম্বার শেষ, এখন আসি আমাদের 3 নাম্বার। 3 নাম্বারে কী করছিলাম, আশা করি সকলে মনে আছে, আমরা এই কোণটার মান বের করছিলাম, এই কোণ কি কোণটা, বিএডি বা ইএডি এর মান কি করছিলাম, বের করছিলাম। তাহলে এখন দেখো আমাদের এই বিএডি ইকুয়াল টু কী হবে, আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি, যার মধ্যে তুমি এটার মান জানো কত ডিগ্রি, 90, এটার মান জানো কত ডিগ্রি, 60। তাহলে এটার মান কি বের করা পসিবল না, অবশ্যই পসিবল। তাহলে আমরা কি করব, 180 থেকে আমরা 90 এবং 60কে কি করব, বিয়োগ করব। তাহলে আনসারটা কত আসে, 30 ডিগ্রি। আর এই বিএডিকে একটু ছোট করে লিখি, ইএডি লিখতে পারি না, অবশ্যই পারি। তাহলে এইখানে আমি বিএডির জায়গায় লিখে ফেললাম ইএডি ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন কাজ কি ভাই, এখন কিছু কাজ না, এখন আমরা হচ্ছে এইখানে চলে আসি। এখন আমরা হচ্ছে 4 নাম্বারে আমরা হচ্ছে কোন ত্রিভুজ চলে যাই, ত্রিভুজ বললাম এ ই ডি এ, ঠিক আছে। এখানে আমরা কি দেখতে পাই, এখানে আমরা দেখতে পাই এটার মান 30 ডিগ্রি, এটার মানও 30 ডিগ্রি। আমরা কি লিখতে পারি এরকম, এ ডি ই ইকুয়াল টু আমরা লিখতে পারি ই এ ডি ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 30 ডিগ্রি। দেখো এডিই অর্থাৎ আমাদের এই কোণটা এবং ইএডি অর্থাৎ আমাদের কোন কোণটা, এই কোণটা, এই দুইটা কোণ কি পরস্পর সমান। আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহু দ্বয়, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এই দুটো পরস্পর কী হবে, সমান হবে। তার মানে আমি বলতে পারি
এই সমান সমান কি লিখতে পারি, ডি লিখতে পারি। তাহলে লিখে ফেলি এই ইকুয়াল টু কি লিখে ফেললাম, ডি লিখে ফেললাম। আবার দেখো ডিটা কার সমান, এইগুলোর সমান, তাহলে আমি এখন ডিরেক্ট লিখে ফেলতে পারি আগের মতো, সেটা হচ্ছে আমাদের বিডি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু বি ইকুয়াল টু কি লিখে ফেললাম, এই লিখে ফেললাম। আমার দরকার কি ভাই, এ বিকে টু বিডি বানানো, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা এ বির কাছে চলে যাই। আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু, দেখো এই এ বিকে ভাঙলে তুমি কি পাও, এই প্লাস বি পাও। তাহলে আমরা লিখে ফেলি এ ই প্লাস হচ্ছে কত আমাদের সেই বিই, এর মান বিডি, বি এর মানও বিডি। তাহলে আমি খালি কি লিখবো, বিডি প্লাস হচ্ছে কত আমাদের বিডি, তার মানে হচ্ছে কত বিডি হইলো, টু বিডি। আশা করি বুঝতে পারছি। তাহলে এখন আমাদের 6 নাম্বার ওই আগের মতো কথা, এ বি সি ত্রিভুজে কোণ এ বি সি স্থূলকোণ, এসি হচ্ছে বিপরীত বাহু, এবি এবং বিসি হচ্ছে সন্নিহিত বাহু, এবং বিসি এর উপর এবি এর লম্ব বিক্ষেপ হচ্ছে কত আমাদের বিডি। সুতরাং আমরা কি লিখতে পারি, এই সূত্রটা আমরা একদম এখানে লিখে ফেলতে পারি। সূত্রটা ছিল এরকম, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিডি ইন্টু হচ্ছে কত বিসি। তাহলে এখন দেখো আমাদের এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2BD, 2BD মানে কি লিখতে পারি, এবি লিখতে পারি। লিখে ফেলো এবি, এবি ইন্টু হচ্ছে কত আমাদের সেই বিসি। কাঙ্ক্ষিত আনসারটা চলে আসছে। এখন আমাদের 1 নাম্বারটা যে পারবে তার জন্য 2 নাম্বার ইজি। 1 নাম্বার যে স্টেপগুলো ফলো করছি, 2 নাম্বার আমি কি করছি সেই স্টেপগুলো ফলো করছি, জাস্ট চিত্রটা একটু কি আছে এখানে আলাদা আছে, আর কোনো চেঞ্জ নেই কিন্তু আমাদের এখানে আর কি, ঠিক আছে। তাহলে আমি আশা রাখতে পারি 1 নাম্বার এবং 2 নাম্বারটা তোমাদের পরীক্ষায় যদি আসে আর কি, তাহলে তোমরা কি করতে পারবে, খুব সুন্দরভাবে করে ফেলতে পারবে। এখন আমরা আমাদের যে 3 নাম্বার কোশ্চেনটা রয়েছে সেই 3 নাম্বার কোশ্চেনটা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো 3 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, বলা হয়েছে আমাদের ত্রিভুজ এ বি সি এর কোণ সি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার। তাহলে আমরা যদি একটু চিত্রটা দেখি, আমাদের বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এর কোণ সি 90 ডিগ্রি, তার মানে বুঝতেই পারছে এটা একটা সমকোণী ত্রিভুজ যার কোণ সিটা হবে কি সমকোণ। ওকে, তাহলে চলো আমরা সবার আগে কী করবো, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। তাহলে মনে করলাম আমাদের এইটাই হচ্ছে সেই সমকোণী ত্রিভুজটা, আমি নাম দিলাম, এটা দিব এ, এটাকে দিব সি এবং এটাকে দিব বি, কারণ এই সি কোণটাই হচ্ছে কি আমার সমকোণ। তারপরে বলে দিছে বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে এইটাই হচ্ছে সেই বিসি, তার একটা মধ্যবিন্দু আছে যার নাম দিলাম হচ্ছে কত ডি। ওকে, তাহলে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কত আমাদের ডি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার অর্থাৎ অতিভুজের উপর স্কোয়ার যদি করি ইকুয়াল টু হবে আমাদের এডি স্কোয়ার। দেখো তো এডি কি হয়েছে, এডি কিন্তু হয় নাই। এডি করার জন্য কি করতে হবে, অবশ্যই আমাদের এ কমা যে ডি বিন্দুটা আছে এই দুটো বিন্দু কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করে পেয়ে গেলাম হচ্ছে এডি স্কোয়ার প্লাস 3 কি বিডি স্কোয়ার, বিডি কিন্তু আমাদের আছেই। ওকে, তাহলে আমরা এটা কিভাবে করব, আমরা এটার বিশেষ নির্বাচনটা কি হবে, বিশেষ নির্বাচন আমরা লিখবো এভাবে, মনে করি ত্রিভুজ এ বি সি এর কোণ সি ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ডি। তারপরে কাজ কি, এ কমা ডি কী করা হলো, যোগ করা হলো। প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার। ওকে, তাহলে চলো এখন আমরা চলে আসি আমাদের যে মেইন কাজ, সেটা হচ্ছে কি প্রমাণ। তাহলে প্রমাণের আমরা 1 নাম্বার ধাপে কি করব, 1 নাম্বার ধাপে হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা তো জানি ডিটা বিসি এর হচ্ছে কি মধ্যবিন্দু। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এই কথাটাই লিখব, বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ইকুয়াল টু হচ্ছে কত ডি। তাই সুতরাং আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারি, দেখো তো এভাবে লিখতে পারি না, বিসি ইকুয়াল টু অর্থাৎ এই বিডি, আমি যদি বিডির মানটাই বের করি, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি বিডি ইকুয়াল টু কি লিখতে পারি বলেন তো, আমরা লিখতে পারি হাফ অফ বিসি। তাহলে বিডি ইকুয়াল টু কি হাফ অফ বিসি, অর্থাৎ বিসি এর অর্ধেক হচ্ছে কি আমাদের বিডি। তাহলে সেইখান থেকে আমরা যদি কি করি, আমরা লিখতে পারি না এরকম বিসি ইকুয়াল টু কি লিখতে পারি, বিসি ইকুয়াল টু লিখতে পারি 2BD, হাফটা যদি এদিকে গুণ হয় তাহলে কি হবে 2BD হয়ে যাবে। তাহলে এইটা লিখতে পারি এবং আরেকটা কথা আমরা লিখতে পারি, যেহেতু এটা মধ্যবিন্দু সুতরাং আমি বলতে পারি বিডি সমান সমান হচ্ছে কত সিডি। তাহলে আমি লিখে ফেললাম বিডি ইকুয়াল টু কত লিখে ফেললাম, সিডি লিখে ফেললাম। তাহলে এটা 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ আসি। 2 নাম্বার হচ্ছে আমরা একটা ছোট্ট একটা কি করব, সমকোণী ত্রিভুজ। দেখো তো এইটাই তো ছিল সেই সমকোণ। তাহলে আমরা এখন এসিডি ছোট্ট যে সমকোণী ত্রিভুজটা আছে সেটা নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ এসিডি সমকোণী এবং আমরা বলতে পারি এটার অতিভুজকে সমকোণী এবং আমাদের অতিভুজ হচ্ছে এডি, এডি হচ্ছে কি আমাদের অতিভুজ। ওকে, এই এডিটাই আমি দেখতে পাচ্ছি অতিভুজ সমকোণের বিপরীত বাহু। আর আমরা জানি এডি যেহেতু অতিভুজ, তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এডি স্কোয়ার ইকুয়াল টু
এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে লিখে ফেললাম এসি স্কোয়ার প্লাস হচ্ছে কত আমাদের সেই সিডি স্কোয়ার। ওকে, এতটুকু থাক। 3 নাম্বার, এখন হচ্ছে আমরা বড় সমকোণী ত্রিভুজটা নিয়ে চিন্তা করবো। বড় সমকোণী ত্রিভুজ কি? এ বি সি। তাহলে ওইটাও হচ্ছে আবার সমকোণী। তাহলে ত্রিভুজ এ বি সি এটাও হচ্ছে কি সমকোণী, এবং এটার কে অতিভুজ? এটার হচ্ছে আমাদের এবি হচ্ছে অতিভুজ। এখান থেকে আমরা দেখতে পাই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এবিটা হচ্ছে কি আমার অতিভুজ। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? লিখতে পারি এই এবি স্কোয়ার, এবি স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে কত? এসি স্কোয়ার প্লাস হচ্ছে কি বিসি স্কোয়ার। তাহলে লিখে ফেলি এসি স্কোয়ার প্লাস হচ্ছে কত আমাদের বিসি স্কোয়ার। দেখো তো আমরা কিন্তু 1 নম্বরে বিসির মান বের করে রাখছি। বিসির মান হচ্ছে কত লিখে রাখছি? 2BD। তাহলে জাস্ট ওইখানে একটু 2BD বসে দিই। তাহলে এসি স্কোয়ার থাকবে প্লাস হচ্ছে আমরা কি লিখতে পারি? 2BD, এইটার উপর হচ্ছে কত? হোল স্কোয়ার। তাহলে এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি এসি স্কোয়ার প্লাস 2 দুগুণ 4, আর এখানে হচ্ছে কত? বিডি স্কোয়ার। তাহলে এখন তোমরা যদি একটু খেয়াল করো, আমরা দেখো এখানে এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আছে, এটাকে হচ্ছে আমি কি করব? এরকমভাবে সাজানোর চেষ্টা করি। তাহলে আমি এটাকে লিখতে পারি এরকম এসি স্কোয়ার প্লাস একটা বিডিকে আলাদা করে দিলাম, প্লাস হচ্ছে কত নিয়ে আসলাম? 3BD স্কোয়ার। দেখো 3BD স্কোয়ার, 3BD স্কোয়ার মিলে গেছে। আর একটা লাগবে কি? এডি স্কোয়ার। এডি স্কোয়ার তো নাই, এডি স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি? এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। দেখো তো বিডি বলা যে কথা, সিডি বলাও কিন্তু সেম কথা, কারণ আমরা এখানে কিন্তু কি এই জিনিসটা পেয়ে গেছি আর কি। ঠিক আছে, তাহলে তোমরা চাইলে কি করতে পারো? এইখানেই চেঞ্জ করে ফেলতে পারো, অর্থাৎ এসি সিডি যে কথা, বিডিও তো সেম কথা। তাহলে তোমরা চাইলে এইখানে কি করে ফেলতে পারো? চেঞ্জ করে ফেলতে পারো। এসি স্কোয়ার প্লাস হচ্ছে এটাকে কি লিখতে পারো? বিডি স্কোয়ার। যেহেতু দিয়ে কি লিখবা? যেহেতু বিডি ইকুয়াল টু হচ্ছে কত আমরা লিখতে পারি? সিডি লিখতে পারি। ওকে, তোমাদের যদি মনে না থাকে তখন কি করবা? জাস্ট এইখানে এসে কি লিখে দিবা? এটাকে সিডি স্কোয়ার দিয়ে দিবা। তাহলে দেখো এখন কিন্তু হয়ে গেছে এসি স্কোয়ার আর বিডি স্কোয়ার। এসি স্কোয়ার বিডি স্কোয়ার মান হচ্ছে কত? এডি স্কোয়ার। তাহলে দিয়ে দিলাম সেই এডি স্কোয়ার প্লাস হচ্ছে কত আমাদের? সেই 3BD স্কোয়ার, যেটাই কিন্তু আমাদের কি করতে বসে? এখানে প্রমাণ করতে বসে। তাহলে হয়ে গেল প্রমাণিত। তাহলে আমরা বেশি কিছুই করি নাই, জাস্ট 2টা কাজ করছি। 2টা কাজ কি? প্রথমে আমরা বললাম এই ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু, যদি ডিসি এর মধ্যবিন্দু হয় সেখান থেকে আমরা কি করলাম? বিডি ইকুয়াল টু হাফ বিসি বসি, আর একটা জায়গায় বসি বিডি ইকুয়াল টু হচ্ছে কত? সিডি। এই জিনিসটা বসি। তারপর হচ্ছে একবার কি করছি? ছোট সমকোণী ত্রিভুজ, দেন হচ্ছে বড় সমকোণী ত্রিভুজ দিয়ে কাজ করলে আমরা দেখতে পাই আমাদের যে কাঙ্ক্ষিত যে মানটা, সেই মানটা কিন্তু চলে আসে। তাহলে চলো এখন আমরা আমাদের যে 4 নম্বর উপপাদ্য রয়েছে সেটা করে ফেলি। 3.1-এর 4 নম্বর যে উপপাদ্যটা আমরা আলোচনা করবো সেটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। ওকে, এই উপপাদ্যটি কিন্তু দেখা যাচ্ছে কয়েকবার বোর্ড পরীক্ষা কিন্তু এসেছে, তোমরা একটু ভালো মতো দেখে নিবে। প্রশ্নটা আমরা যদি একটু করে দেখি, বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর এডিটা হচ্ছে আমাদের বিসি এর উপর লম্ব এবং বিটা হচ্ছে আমাদের এসি এর উপর লম্ব। আমাদের বলা হয়েছে দেখাও যে বিসি ইন্টু সিডি ইকুয়াল টু এসি ইন্টু কী হবে? সিই হবে। তাহলে প্রথমে আগে আমাদের একটা ত্রিভুজ থাকবে এবিসি। তাহলে আমরা আগে কি করে ফেলি? ত্রিভুজ এবিসি অঙ্কন করে ফেলি। তাহলে এটাই হচ্ছে আমার এই সেই ত্রিভুজ যার নামটা হচ্ছে কত? এবিসি। তাহলে এটা এ, এটা বি, আর এটা হচ্ছে কত? সি। এবিসি একটা ত্রিভুজ আছে। বলা হয়েছে এবিসি ত্রিভুজের এডিটা হচ্ছে বিসি এর উপর লম্ব। তাহলে এই বিসি এর উপর একটা লম্ব আঁকবো যেটার নাম দিলাম হচ্ছে কত? এডি। তাহলে এই এডিটা হচ্ছে আমার বিসি এর উপর লম্ব এবং বিটা এসি এর উপর লম্ব। এই এসি এর উপর একটা লম্ব আঁকবো যার নাম কি দিব? বিই। এই এসি এর উপর একটা লম্ব আঁকলাম যার নাম দিলাম হচ্ছে কত? বিই। আমার প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে বিসি ইন্টু সিডি ইকুয়াল টু এসি ইন্টু সি। ঠিক আছে, তাহলে মোটামুটি এখানে যেগুলো আছে সবগুলোই আছে। আমাদের মোটামুটি বিশেষ নির্বাচনটা কি হবে? একই হবে আর কি। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা আমাদের যে মেইন যে কনসেপ্ট অর্থাৎ প্রমাণ, সেই প্রমাণে চলে যাই। তাহলে প্রমাণে 1 নাম্বার, এখানে হচ্ছে আমরা আমাদের যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য যে বিস্তৃতিটা আছে সেটা করব। কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে আমরা যে চিত্রটা আঁকছি সেটা কিন্তু একটা সূক্ষ্মকোণ। ঠিক আছে, এইখানেই কিন্তু আমরা কি করতে পারি? সেই জিনিসটা ব্যবহার করতে পারি। দেখো আমাদের একটু যদি তোমরা খেয়াল করো, আমি এটা একটু অন্য নিয়মে করি, যেটা হচ্ছে আমরা এই যে জিনিসটা আছে এইটাকে আমি চাইলে কি বলতে পারি? সূক্ষ্মকোণ বলতে পারি। ওকে, তাহলে আমরা যদি একটু করে লিখি, সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসিএ। এই ত্রিভুজ এবিসিএ কোণ এসিবি হচ্ছে কি বলতে পারি? সূক্ষ্মকোণ। ত্রিভুজ এবিসিএ এসিবি কোণ হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ। তাহলে এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে বিপরীত বাহু কোনটা? এবি। তাহলে আমি বলতে পারি এবি হচ্ছে আমার বিপরীত বাহু। এবি হচ্ছে আমার কি বাহু? বিপরীত বাহু। এবি যদি বিপরীত বাহু হয় তাহলে এসি আর বিসি কি বাহু হবে? সন্নিহিত বাহু। তাহলে আমরা লিখে ফেলি এসি ও বিসি হচ্ছে আমাদের কি বাহু? সন্নিহিত বাহু। এসি ও বিসি হচ্ছে আমাদের কি বাহু? সন্নিহিত বাহু। এখন একটা লম্ব বিক্ষেপ লাগবে, কারণ আমরা তো ওই সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতিটা ব্যবহার করব। তাহলে আমি ধরে নিলাম যে কোনো একটা বাহু হচ্ছে এটা বিসি। ঠিক আছে, এই বিসি এর উপর কার লম্ব বিক্ষেপ?
এসি এর লম্ব বিক্ষেপ, ঠিক আছে, কার উপর? বিসি এর উপর, বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ আমি চাচ্ছি। তাহলে বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ, কার লম্ব বিক্ষেপ? এসি এর। তাহলে দেখো এর একটা মাথা হচ্ছে এইখানে, আর একটা মাথা কিন্তু হচ্ছে কোটা এখানে। ওকে, তাহলে আমি এই মাথাটার পাদবিন্দু হবে এটাই, কিন্তু এই মাথা থেকে একটা কি করতে হবে? লম্ব আঁকতে হবে। দেখো লম্বটা কিন্তু আঁকাই আছে, আমরা প্রশ্নেই বলে দিচ্ছি, কিন্তু একটা কি হবে? লম্ব হবে। তার মানে আমি বুঝতে পারতেছি এটার পাদবিন্দু কিন্তু এইটা। তাহলে একটা পাদবিন্দু এখানে, একটা পাদবিন্দু এইখানে, তার মানে বলতে পারি এই যে এসি রেখার লম্ব বিক্ষেপ কোনটা আসলে? এসি রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে আমাদের সিডি। তাহলে আমি পেয়ে গেলাম এটার মানটা হচ্ছে কত আসলে? সিডি। তাহলে এখন কাজ কি ভাই? পিথাগোরাস উপপাদ্যটা বসে দিব। বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কোয়ার ইকুয়াল টু হবে সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। এই তো বর্গক্ষেত্রের সমষ্টি থেকে কি হবে? এখান থেকে হচ্ছে আয়তক্ষেত্র, কার উপর? বিসি ইন্টু যে সিডি আছে তাদের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কি ছিল? কম ছিল। জাস্ট বেশি কিছু না, পিথাগোরাস উপপাদ্যের ক্ষেত্রে যে বিস্তৃত ছিল সূক্ষ্মকোণের ক্ষেত্রে আর কি, ঠিক আছে, সেইটাই আমি কি করছি এখানে ব্যবহার করছি। আশা রাখতে পারি আমাদের ওই জিনিসটা মনে আছে, আমরা কিন্তু লেকচার 1-এ এটা শিখে ফেলেছি। এখন আসছে আমাদের 2 নাম্বার কেজে। 2 নাম্বার কেজেও হচ্ছে আমরা সেম জিনিসটাই লিখবো, অর্থাৎ ত্রিভুজ এবিসি এ আমরা বলবো এসিবি কোণ সূক্ষ্মকোণ, তারপর আমরা বলবো এবি বিপরীত বাহু, তারপর হচ্ছে এসি ও বিসি সন্নিহিত বাহু। এতটুকু পর্যন্ত কি থাকবে? সেম থাকবে। এই এতটুকু পর্যন্ত কি থাকবে? আমরা সেম থাকবে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আমরা এখানে কি করব? সেম লিখবো। জাস্ট এখানে কার উপর লম্ব দিয়েছিলাম? বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ। এখন আমরা বিসি বলবো না, এখন আমরা বলবো হচ্ছে এইটা এসি এর উপর। কার উপর? এসি এর উপর, এসি এর উপর। তাহলে এসি যেহেতু একটা বাহু নিয়ে ফেলছি, তাহলে আরেকটা বাহু বাকি আছে কে? বিসি। তাহলে এসি এর উপর আমরা কি করব? বিসি এর লম্ব বিক্ষেপ বের করব। কার লম্ব বিক্ষেপ বের করব? বিসি এর। তাহলে বিসির ক্ষেত্রে আমাদের বি একটা বিন্দু লাগবে, সি একটা বিন্দু লাগবে। তাহলে দেখো এই বি একটা বিন্দু আর একটা বিন্দু হচ্ছে কত? সি। এই এসির উপর, ঠিক আছে, যদি লম্ব বিক্ষেপ অঙ্কন করতে যাই সি বিন্দুর ক্ষেত্রে এটাই হচ্ছে সেই পাদবিন্দু। বি বিন্দুর ক্ষেত্রে একটা লম্ব আঁকতে হবে। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে কিন্তু এটা লম্বই ছিল, আমাদের বলে দিছে বিটা এসি এর উপর লম্ব। তাহলে এটার একটা পাদবিন্দু কোথায়? এইখানে পাদবিন্দু। তাহলে আমরা যদি একটু হিসাব করি পাদবিন্দুদের মধ্যবর্তী দূরত্বে কি করবে? এটা লম্ব বিক্ষেপ, তার মানে এই বিসি এর লম্ব বিক্ষেপটা মূলত হচ্ছে কত আমাদের এখানে? সিই। তাহলে লিখে ফেললাম হচ্ছে কত আমাদের? সি। তারপরে কাজ কি? আগের মতোই কাজ, বেশি কিছু না। তাহলে এবি স্কোয়ার, সেই এবি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সন্নিহিত দুইটা বাহু ছিল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই দুইটা তো কোনো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে কোথায়? এসি এবং সি এ। আগের যেটা ছিল আগে কার উপর ছিল? বিসি এর উপর, এখন কার উপর? এসি এর উপর। আগে লম্ব বিক্ষেপ ছিল সিডি, এখন আছে কত? সি। তাহলে মাইনাস জাস্ট খালি কি লিখবো? 2 ইন্টু এসি ইন্টু সি। সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যে কি করছি? বিস্তৃতিটা লিখছি, এই হয়ে গেল। তাহলে এখন যদি একটু খেয়াল করো, এটাও আমার এবি স্কোয়ারের মান, এটাও আমার এবি স্কোয়ারের মান। তাহলে আমি বলতে পারি দুই পক্ষই কি হবে? অবশ্যই সমান হবে। তাহলে এই পক্ষ সমান সমান কি লিখতে পারি? এই পক্ষ লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে আমরা যদি একটু লিখি এসি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি ইকুয়াল টু লিখতে পারি আগের মতো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি ইন্টু হচ্ছে কত লিখতে পারি? সি লিখতে পারি। প্লাস এসি স্কোয়ারটা এদিকে আসলে কী হবে? মাইনাস এসি স্কোয়ার। তাহলে প্লাস এসি স্কোয়ার প্লাস স্কোয়ার চলে যাবে, বিসি স্কোয়ার আছে থাক, প্লাস বিসি স্কোয়ারটা এদিকে আসলে কী হবে? মাইনাস হবে। তাহলে এটাও চলে যাবে। ওকে, তারপরে তুমি যদি একটু খেয়াল করো তাহলে এখানে কি থাকে? মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি ইকুয়াল টু কি থাকে? মাইনাস 2 ইন্টু এসি ইন্টু হচ্ছে কত? সি। দেখো উভয় পক্ষ থেকে যদি -2 বাদ দিই তাহলে কি লিখতে পারি? লিখতে পারি বিসি ইন্টু সিডি ইকুয়াল টু লিখতে পারি এসি ইন্টু হচ্ছে কত? সি। দেখো বিসি ইন্টু সিডি ইকুয়াল টু এসি ইন্টু সি, এটাই কিন্তু আমাদের কি করতে বসে? প্রমাণ করতে বসে। তাহলে এই যে জিনিসটা, এটাকে খালি শুধুমাত্র আমরা কি করছি? সূক্ষ্মকোণের ক্ষেত্রে যে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি আছে সেইটাই কিন্তু আমরা এখানে কি করছি? ইউজ করছি। আর এখানে জাস্ট খালি কোন জায়গায় চেঞ্জ? আমরা এইখানে জাস্ট অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ একবার কার উপর নিছি? বিসি এর উপর, অপর যে বাহুটা আছে তার লম্ব বিক্ষেপ নিছি, তারপরে কি করছি? এসি এর উপর আরেকটা যে বাহু আছে তার কি করছি? লম্ব বিক্ষেপ নিছি। তাহলে আমরা আশা রাখতে পারি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আর এই জিনিসগুলো তাহলে আমি কিন্তু বারবার বলেছিলাম আমাদের হচ্ছে যখনই ম্যাথ করব তখন কিন্তু আমরা যে প্রথম যে 3টা উপপাদ্য শিখছিলাম, অর্থাৎ উপপাদ্য 3, উপপাদ্য 4 এবং উপপাদ্য 5, ওই 3টা উপপাদ্যই কিন্তু আমরা সবসময় কি করব? ব্যবহার করে বাকি যে 3.1-এর যতগুলা ম্যাথ আছে সেই ম্যাথগুলো কিন্তু করা চেষ্টা করব। তাহলে চলো এখন আমরা আমাদের যে 5 নাম্বার উপপাদ্য রয়েছে সেটা করে ফেলি। তাহলে চলেন এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করি। এই উপপাদ্যটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় কয়েকবার এসেছে।
5 নম্বর উপপাদ্যটাতে কি বলছে সেটা একটু আমরা প্রথমে দেখি। আমাদের বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর যে বিসি বাহুটা আছে সেটাকে পি ও কিউ বিন্দুতে সমান 3 ভাগে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার যোগ একিউ স্কোয়ার প্লাস 4pq স্কোয়ার। তাহলে প্রথমেই আগে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে এবিসি। তাহলে আমরা প্রথমে একটা কি করে ফেলি, ত্রিভুজ অঙ্কন করে ফেলি। এটাই ধরলাম হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা, এই সেই ত্রিভুজ একটা এ বি সি একটা ত্রিভুজ আছে। ওকে, তার বলা হয়েছে এই যে বিসি বাহুটা আছে সেটাকে পি ও কিউ বিন্দুতে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আপনারা কি করবেন, সাপোজ যদি 6 সেন্টিমিটার হয় তাহলে আপনারা কি করবেন, 2 2 করে ভাগ পড়বে। ঠিক আছে, তাহলে এইখানে মনে করলাম সেই 2 সেন্টিমিটার, দেন এইখানে মনে করলাম সেই 2 সেন্টিমিটার। ওকে, তাহলে এটাই হচ্ছে সেই পি, এটা হচ্ছে কিউ। তাহলে 2 2 2 তাহলে 4 দুগুণ অর্থাৎ কি হয়ে গেল, 6 সেন্টিমিটার হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এটা মূলত জিনিস এইখানে বলা হয়েছে আর কি এরকম টাইপের। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি এসি আছে প্লাস ইকুয়াল টু কী হবে, এপি স্কোয়ার। দেখেন তো এপি কোথাও আছে, পি আছে আর এ বিন্দু আছে, তাহলে এ কমা পি বিন্দুকে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে চলেন করে ফেলি, এ কমা পি বিন্দু যোগ করতে হবে, করলাম। তারপরে কি করতে হবে, এ কিউ স্কোয়ার, এ কিউ কি আছে, এ কিউ নাই, এ কিউ বানানোর জন্য কি করতে হবে, এ কমা কিউ বিন্দুকে যোগ করতে হবে, এই সেই করে ফেললাম। ওকে, তাহলে জিনিসটা কিন্তু হয়ে গেছে। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চিত্র। তাহলে আমরা বিশেষ নির্বাচন কি বলবো, বিশেষ নির্বাচন বলবো হচ্ছে ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে পি কমা কিউ বিন্দুতে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে। তারপর আমরা লিখবো এ কমা পি এবং এ কমা কিউ কী করা হলো, যোগ করা হলো। প্রমাণ করতে হবে যে এই যেটা আছে সেটা। তাহলে চলেন এখন আমরা কি করে ফেলি, প্রমাণে চলে আসি। এই জিনিসটা প্রমাণ করতে আমরা মূলত যে আমাদের অ্যাপোলোনিয়াস উপপাদ্যটা আছে সেইটা ব্যবহার করব। ওকে, তাহলে প্রথমেই হচ্ছে আমরা জিনিসটা দেখবো হচ্ছে এই ত্রিভুজে, দেখেন ত্রিভুজ এ বি কিউ এ। আপনারা যদি একটু চিন্তা করেন এই ত্রিভুজ এ বি কিউ এ আমরা বলতে পারি না, দেখেন তো বি কিউ এর মধ্যবিন্দু পি, কারণ আমরা কি বলছি, এই প্রত্যেকটাকে তো সমান ভাগে ভাগ করছি। তার মানে এখানে যে ভাগ আছে এখানেও কিন্তু সেম ভাগে আছে। তার মানে আমরা বলতে পারি বিকিউ এর মধ্যবিন্দু হচ্ছে কত, পি। আর আমরা বলছিলাম মধ্যবিন্দু এবং তার যে বিপরীত যে শীর্ষটা আছে সেটা যদি যোগ করি তাহলে আমরা কি পাই, মধ্যমা পাই। ঠিক আছে, তার মানে আমাদের মধ্যমা হচ্ছে কত, আমাদের এ কিউ। তাহলে আমাদের অ্যাপোলোনিয়াস উপপাদ্যটা কি ছিল ভাই, আমাদের অ্যাপোলোনিয়াস উপপাদ্য ছিল ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর উপর যদি বর্গ করে তাদের সমষ্টি করি, তাহলে বর্গ করলাম এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এ কিউ স্কোয়ার ইকুয়াল টু, এটা ইকুয়াল টু কী হবে, বলেছিল তাদের যে কোনো একটা, এই যে তৃতীয় বাহুটা আছে সেই তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেক আমি বিপিউ বলতে পারি, পিকিউ বলতে পারি। দেখেন আমার প্রমাণে কি আছে, পিকিউ আছে, বিপি আছে, বিপি নাই, আমাদের প্রমাণ আছে কি পিকিউ। এই জন্য আমি কাকে নিব, পিকিউ নিব। তাহলে এই পিকিউ স্কোয়ার প্লাস আরেকটা কি হয়, তাদের যে মধ্যমা ছিল, মধ্যমার নাম কি, এপি, এখানে কাজ করতেছে মধ্যমা। তাহলে এই এপি তার উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে তার কত গুণ, দ্বিগুণ। এটা তো ছিল। তাহলে আমরা এটা কোথা থেকে লিখছি, অ্যাপোলোনিয়াস উপপাদ্য অনুসারে লিখছি। তাহলে আমরা এটা কীভাবে লিখবো, ত্রিভুজ এ বি কিউ এ পি বি কিউ এর মধ্যবিন্দু এবং এপি হচ্ছে মধ্যমা। সুতরাং অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা এই জিনিসটা লিখলাম। সেমভাবে এখন আসি হচ্ছে আমাদের 2 নাম্বারে। 2 নাম্বারে কী করব, আমরা তো এখানে এ বি কিউ নিছি, এবার আমরা করব এ পি সি নিব। এবার কি নিব, এ পি সি নিব। তাহলে ত্রিভুজ এ পি সি এ, ত্রিভুজ এপিসি এর কথা যদি চিন্তা করেন, দেখেন এই পিসি বাহুর মধ্যবিন্দু কিন্তু হচ্ছে আমরা বলতে পারি কিউ। তাহলে এটা যদি কিউ মধ্যবিন্দু হয়, এই মধ্যবিন্দুর সাথে দেখেন বিপরীত শীর্ষ হচ্ছে এ, এই দুটো যখন যোগ করব তখন আমরা কি পাবো, মধ্যমা পাবো। মধ্যমার নাম কি, এ কিউ। তাহলে আমরা এইখান থেকে কিন্তু আবার ওই অ্যাপোলোনিয়াস উপপাদ্য পাচ্ছি, সেটা কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি। তাহলে একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে এসি। তাহলে আমরা লিখে ফেললাম এপি স্কোয়ার প্লাস হচ্ছে কত, এসি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু হবে আমাদের হচ্ছে তৃতীয় বাহুর যে কোনো অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেক। আমি পিকিউ নিতে পারি, সিকিউ নিতে পারি, কিন্তু আমাদের কী দেওয়া আছে প্রমাণে, পিকিউ। তাহলে আমি কী নিব, পিকিউ নিব। তাহলে নিয়ে ফেললাম পিকিউ এর উপরে স্কোয়ার প্লাস মধ্যমা কোনটা, মধ্যমা কিন্তু এ কিউ। তাহলে আমরা লিখলাম হচ্ছে এ কিউ স্কোয়ার, তার হচ্ছে কত গুণের সমান, দ্বিগুণের সমান। তাহলে এটাকে কীভাবে লিখবো, ঠিক আগের মতোই ত্রিভুজ এ পি সি এ আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি পিসি এর মধ্যবিন্দু কিউ এবং এ কিউ হচ্ছে মধ্যমা। সুতরাং অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা এই জিনিসটা লিখলাম। এখন কাজ কি ভাই, দেখেন তো, দেখেন এ বি স্কোয়ার এসি স্কোয়ার কিন্তু চলে আসছে। এখন কাজ কি করতে হবে, দুইটাকে যোগ করতে হবে। তাহলে চলেন আমরা 3 নাম্বার কেসে কি করে ফেলি, যোগ করে ফেলি। কত, ধাপ 1 এবং ধাপ 2। তাহলে যদি যোগ করি তাহলে লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার
প্লাস এপি স্কোয়ার প্লাস হচ্ছে কত এসি স্কোয়ার, বাম পক্ষের সাথে বাম পক্ষ, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ হবে। তাহলে যোগ করি, দেখেন 2 এর সাথে পি স্কোয়ার গুণ করলে কি হবে 2pq স্কোয়ার প্লাস 2 এর সাথে এপি স্কোয়ার গুণ করলে কত হবে 2ap স্কোয়ার প্লাস 2 এর সাথে pq গুণ করলে কত হবে 2pq স্কোয়ার প্লাস 2 এর সাথে aq গুণ করলে কত হবে 2aq স্কোয়ার। ওকে, আচ্ছা এখন আমাদের তো দরকার এবি এবং এসি এক পাশে থাকবে, তাহলে লিখে ফেলি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু, প্রথমে দেখেন এপিটাকে একটু সামনে লিখলাম যেহেতু আমাদের এখানে সামনে এপি আছে, তাহলে 2ap স্কোয়ার, দেখেন এখানে একটা এপি আছে প্লাস, প্লাসটা এদিকে গেলে কী হবে মাইনাস হবে, তাহলে মাইনাস কি দিলাম এপি স্কোয়ার প্লাস 2aq আছে, আগে 2aq লিখলাম, তাহলে 2aq স্কোয়ার, দেখেন এখানে আরেকটা aq আছে, তাহলে মাইনাস কী হবে aq স্কোয়ার প্লাস দুইটা pq, তাহলে যোগ করলে কত হবে 4টা pq স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের আনসারটা হয়ে গেল ab স্কোয়ার যোগ এসি স্কোয়ার ইকুয়াল টু দুইটা এপি থেকে একটা চলে গেলে আর কয়টা থাকে একটা থাকে এপি স্কোয়ার, দুইটা aq থেকে একটা চলে গেলে কয়টা থাকে একটা aq স্কোয়ার প্লাস 4pq স্কোয়ার। এইটাই দেখেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা। তাহলে এইখানে কিন্তু খুবই সহজ একটা জিনিস, আমরা জাস্ট খালি কি করছি দুইবার অ্যাপোলিনিয়াস উপপাদ্য ব্যবহার করছি, একটা হচ্ছে এ বি কিউ ত্রিভুজে আরেকটা হচ্ছে এ পি সি ত্রিভুজে, দুইবার অ্যাপোলিনিয়াস উপপাদ্য ব্যবহার করে জাস্ট যোগ করে দিছি, যোগ করলেই আমাদের যে কাঙ্ক্ষিত আনসারটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে চলেন এখন আমরা আমাদের যে 6 নম্বর উপপাদ্যটা আছে সেটা একটু করে ফেলি। এখন আমরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের 6 নাম্বারটা। এটাও কিন্তু আমাদের দেখা গিয়েছে কয়েকবার বোর্ড পরীক্ষায় কিন্তু এসেছিল, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। যে ম্যাথে বলা হয়েছে আমাদের ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি সমান, অর্থাৎ আমরা বলতে পারি এবি এবং এসি যেহেতু সমান তার মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে বলা হয়েছে ভূমি বিসি এর উপরস্থ একটা বিন্দু আছে যেটা হচ্ছে পি, বলা হয়েছে প্রমাণ করতে হবে যে আমাদের এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের বিপি ইন্টু পিসি, এটা আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে। তাহলে প্রথম কাজই হচ্ছে আমাদের একটা কী করতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে, আমরা আশা রাখতে পারি সকলে আঁকতে পারি। প্রথমে এইটা একটা আঁকলাম, দেন হচ্ছে কি যে কোনো একটা মাপ নিয়ে, ঠিক আছে সাপোজ হচ্ছে আমি এতটুকু একটা মাপ নিলাম, এখান থেকে কম্পাস দিয়ে তুমি প্রথমে একবার এখানে দিবা, দেন এইখান থেকে নিয়ে সেম মাপটা এখানে দিবা, দিয়ে হচ্ছে কি করবা কেটে ফেলবা আর কি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই মনে করলাম সমদ্বিবাহু একটা ত্রিভুজ, যেটার হচ্ছে একটু নামকরণ যদি করি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, আর এটা হচ্ছে কত আমাদের সেই সি, যেখানে এ বি এবং এসি দুইটা কি সমান। ওকে, আচ্ছা এখন বলে যে বিসির উপর একটা বিন্দু আছে পি, এই বিসির উপরে একটা বিন্দু আমি ধরলাম হচ্ছে এই সেই বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম কি, এই বিন্দুটার নাম হচ্ছে আমি দিলাম হচ্ছে পি। আমার প্রমাণ করতে বলছে এবি স্কোয়ার আছে মাইনাস এপি স্কোয়ার, দেখো তো এখানে কোথাও এপি আছে, এপি নাই, এ এবং পি বিন্দু আছে, তাহলে এপি করার জন্য কি করতে হবে এ কমা পি কী করতে হবে আমাদের যোগ করতে হবে, যোগ করে দিলাম, তাহলে এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল টু বিপি ইন্টু পিসি, এখন সব কিছুই আছে। তাহলে এখন চলো আমাদের বিশেষ নির্বাচনটা একটু করে বলি। প্রথমে হচ্ছে মনে করি ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু হচ্ছে এসি, বিসি এর উপরস্থ একটি বিন্দু হচ্ছে পি, এ কমা পি যোগ করা হলো, প্রমাণ করতে হবে এটা। এখন আমাদের অঙ্কন করার সুবিধা অর্থাৎ প্রমাণ করার সুবিধাতে আমরা একটা জিনিস অঙ্কন করব, অর্থাৎ অঙ্কনে লিখব এই বিসি এর উপর কি করব একটা লম্ব অঙ্কন করব, বিসি এর উপর এ ডি একটা কি অঙ্কন করি লম্ব অঙ্কন করি, এটাই হচ্ছে কথা, বিসি এর উপর এডিকে কি লম্ব অঙ্কন করি। তাহলে চলো এখন হচ্ছে আমরা আমাদের প্রমাণে চলে যাই, কাঙ্ক্ষিত যে প্রমাণ। ওকে, আচ্ছা প্রথমে যে জিনিসটা সেটা কি, সেটা হচ্ছে আমরা বললাম এডি লম্ব হচ্ছে কত বিসি, তাহলে আমরা লিখে ফেলি এক নম্বরে আমাদের এই এডি লম্ব হচ্ছে কত বিসি, এডি যেহেতু বিসি এর উপর লম্ব সুতরাং আমরা বলতে পারি না আমার এই কোণ আর এই কোণ যেই কোণই বলি না কেন দুইটা কোণই হবে কি এক সমকোণ, সুতরাং আমি তাহলে বলতে পারি আমার কোণ এডিবি ইকুয়াল টু বলতে পারি কোণ এডিসি, এডিবি এডিসি যাই বলি না কেন ইকুয়াল টু কী হবে ভাই, ইকুয়াল টু হবে আমাদের এক সমকোণ। যেহেতু এটা এক সমকোণ তাহলে এই ত্রিভুজটা এডিবি ত্রিভুজকে আমি কি বলতে পারি সমকোণী ত্রিভুজ, আবার যেহেতু এই কোণটা সমকোণ তাহলে এডিসিকেও আমি কি বলতে পারি সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে এখন আসি আমাদের দুই নাম্বারে কি বলবো এবিডি এবং আমাদের হচ্ছে কত এডিসি বা এসিডি বলি, এসিডি সমকোণী ত্রিভুজে, তাহলে সমকোণী ত্রিভুজে, তাহলে এই সমকোণী ত্রিভুজে আমরা কি দেখতে পাই দেখেন তো, এটা যদি সমকোণ হয় সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এখানে অতিভুজ এবি, এটা সমকোণ হইলে এটা বিপরীত বাহু অতিভুজ এসি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি অতিভুজ এবি ইকুয়াল টু আমরা বলতে পারি অতিভুজ এসি। ভাই এবি এবং এসি কেমনে সমান হইলো, আমাদের প্রশ্নে বলা আছে এবি এবং এসির মানটা কি হবে সমান হবে। তারপরে দেখো এই ত্রিভুজেও এডি আছে
এই ত্রিভুজেও এডি আছে, তাহলে আমরা লিখতে পারি এডি ইকুয়াল টু এডি সাধারণ বাহু। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটা বাহু যদি সমান হয় তখনই ত্রিভুজ দুইটা কী হয়, সর্বসম হয়। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এ বি ডি সর্বসম ত্রিভুজ কি হবে আমাদের, এ সি ডি হবে। ওকে, তাহলে যদি দেখো আমাদের এই বাহু সমান, এটা তো এটার সমান, তার মানে আমি বলতে পারি সর্বসম ত্রিভুজ হওয়ার ফলে বিডি সমান সমান কী হবে, সিডি হবে। তাহলে এটাই হচ্ছে আমার বের করার উদ্দেশ্য, বিডি সমান কী করা, সিডি বের করা। তাহলে বিডি ইকুয়াল টু আমি কি লিখে দিলাম, সিডি লিখে দিলাম। এখন আসি আমাদের 3 নাম্বার। 3 নাম্বারে আমি একটা ছোট্ট একটা ত্রিভুজ নিব, এই সমকোণী ত্রিভুজটা নিব এডিপি। তাহলে ত্রিভুজ এডিপি সমকোণী এবং আমি বলতে পারি এবিটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমরা এই কথাটি লিখব, ত্রিভুজ এ বি ডি হচ্ছে আমাদের কি সমকোণী এবং হচ্ছে কি দেখতে পাই এবি হচ্ছে আমাদের এখানে অতিভুজ। যেহেতু এবি অতিভুজ তাহলে আমরা কি লিখতে পারি, অতিভুজের উপরে স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। তাহলে লিখে ফেললাম এডি স্কোয়ার যোগ হচ্ছে কত আমাদের বিডি স্কোয়ার। এখন দেখো এবি স্কোয়ার পেয়ে গেছে, আর একটা কি লাগবে এপি স্কোয়ার পাওয়ার জন্য কোনটা নিব ভাই, এই ত্রিভুজটা নিলে হচ্ছে না, এডিপি এটাও কিন্তু একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এই জিনিসটা আমি আবার লিখি, এইখানে আবার ত্রিভুজ এডিপি সমকোণী, এখানে এডিপি সমকোণী এবং এখানে কে অতিভুজ, এখানে হচ্ছে আমাদের এপিটা অতিভুজ। যেহেতু এপি অতিভুজ তাহলে আমরা লিখতে পারি এপি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি এডি স্কোয়ার প্লাস হচ্ছে কত আমাদের ডিপি স্কোয়ার। তাহলে দেখো এখন আমাদের এবি স্কোয়ারের মান পেয়ে গেছি। এখন কি করতে বলছে, তাদের মাঝে বিয়োগ করতে বসে। তাহলে আমরা 5 নাম্বার স্টেপে জাস্ট বিয়োগ করে দিব। তাহলে এবি স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কোয়ারের মান হচ্ছে এবি স্কোয়ার, আচ্ছা এবি না, এটা হচ্ছে এডি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, আর এটা হচ্ছে কত মাইনাস ডিপি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের এডি কিন্তু চলে গেল, তাহলে কি থাকে বিডি স্কোয়ার আর একটা হচ্ছে ডিপি স্কোয়ার। তুমি যদি চিন্তা করো এটাকে আমি যদি এ স্কোয়ার বলি মাইনাস কি বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এ প্লাস বি ইন্টু কি লিখতে পারি, এ মাইনাস কি লিখতে পারি, বি লিখতে পারি। আশা করি কেউ দ্বিমত পোষণ করবে না, কারণ এ স্কোয়ার ধরলাম এটাকে বি স্কোয়ার ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো বিডি আর ডিপি, এইটা হচ্ছে বিডি আর ডিপি, এই বিডি আর ডিপি যোগ করলে আমি পুরা বিপি পাচ্ছি না, অবশ্যই পাচ্ছি। তাহলে এই পুরাটার জায়গায় আমি কি লিখলাম, বিপি লিখলাম, হ্যাঁ লিখলাম। ওকে, আচ্ছা এখন দেখো বিডি মাইনাস ডিপি, এই বিডি থেকে আবার ডিপি কিভাবে বিয়োগ করব, এটা না করে আমি দেখো বিডির জায়গায় সিডি বলতে পারি না। কিভাবে বিডি ইকুয়াল টু সিডি হবে, দেখো আমরা আগেই বের করে রাখছি বিডি এবং সিডি দুইটাই সমান। তাহলে এই বিডির জায়গায় আমি কি লিখলাম সিডি মাইনাস এখানে আছে ডিপি। দেখো এই পুরাটা হচ্ছে সিডি, সেখান থেকে আমি যদি ডিপি বাদ দিই তাহলে কী পাবো, আমি শুধুমাত্র সিপি পাবো। তার মানে হচ্ছে আমাদের এখানে বিপি তো আছে কিন্তু আমি আরেকটা কী পেয়ে গেলাম, সিপি পেয়ে গেলাম, বা আমরা বলতে পারি পিসিও পাইব। ঠিক আছে, পিসি বলি কারণ হচ্ছে আমাদের এখানে প্রমাণে কি আছে, পিসি আছে আর কি। তাহলে এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই পিসি। দেখো আমাদের প্রমাণিত হয়ে গেছে এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বিপি ইন্টু পিসি, এই আর কিছুই না। তাহলে এখানে হচ্ছে আমরা এই অঙ্কনটা অর্থাৎ এখানে জাস্ট একটাকে সমকোণ যখন অঙ্কন করব বা লম্ব যখন অঙ্কন করব তখন কিন্তু আমরা অতিভুজের যেই কনসেপ্টগুলো আছে সেই অতিভুজের কনসেপ্টগুলো দিয়ে খুব সহজে কিন্তু আমরা কি করে ফেলতে পারি, এই প্রমাণটা করে ফেলতে পারি। আমরা আশা রাখতে পারি তোমরা এই জিনিসটা বুঝে ফেলতে পেরেছো। এখন আমরা আমাদের চলে যাব 3.1-এর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যেই ম্যাথটা দেখা গেছে অনেকবার কিন্তু বোর্ড পরীক্ষায় এসেছে, সেই ম্যাথটা নিয়ে আমরা কি করব, এখন আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এখন আমরা আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের 7 নম্বর উপপাদ্য। 7 নম্বর উপপাদ্যে বলা হয়েছে আমাদের ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রই যদি জি বিন্দুতে মিলিত হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে একটা জিনিস প্রমাণ করতে হবে। তার প্রথমেই আমরা একটি কী করি, চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি। তাহলে আমাদের বলছে ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রয় অর্থাৎ 3টা মধ্যমায় কোন বিন্দুতে মিলিত হবে, জি বিন্দুতে মিলিত হবে আর কি। ঠিক আছে, তাহলে চলো আমরা আগে প্রথমে কি করবো, একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলবো। তাহলে আমি ধরে নিলাম এটাই হচ্ছে আমার সেই ত্রিভুজ, যার নাম হচ্ছে একটা এ, একটা দিলাম হচ্ছে বি এবং আরেকটা হচ্ছে কত আমাদের সি। ওকে, এটার মধ্যমা 3টা আঁকতে হবে। তাহলে মধ্যমা আঁকার জন্য কী করতে বলছিলাম, একটা বিপরীত শীর্ষ এবং একটা হচ্ছে শীর্ষ এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু নিতে হবে আগে। তাহলে বিপরীত বাহুর মধ্যবিন্দু ধরলাম হচ্ছে এইটা, জাস্ট খালি কী করতে হবে, এইটা এবং এইটা কী করতে হবে, যোগ করতে হবে। সেমভাবে এটা হচ্ছে শীর্ষ, এইটা এবং এটা কী করতে হবে, যোগ করতে হবে। সেমভাবে এটা হচ্ছে শীর্ষ, এইটা এবং এইটার মধ্যবিন্দু, এগুলো কিন্তু এবি এর মধ্যবিন্দু এইটা,
বিসি এর মধ্যবিন্দু এইটা, এসি এর মধ্যবিন্দু কিন্তু এইটা, এবং আমি শীর্ষগুলো জাস্ট যোগ করে দিছি। দেখো এই মধ্যমাত্রয় এই মধ্যমা তিনটা এই জি বিন্দুতে কী করছে আসলে ছেদ করছে, আমাদের এটাই কিন্তু বলা আছে। তাহলে একটু মধ্যমাত্রয়গুলোর নাম দিয়ে দিই। একটা নাম দিলাম হচ্ছে এডি, একটা নাম দিলাম হচ্ছে বিই, এবং আরেকটা নাম দিলাম হচ্ছে কত সিএফ। ওকে, তাহলে আমরা বিশেষ নির্বাচন কীভাবে বলবো? আমরা বিশেষ এভাবে বলতে পারি, মনে করি ত্রিভুজ এবিসি এর এডি, বিই ও সিএফ মধ্যমাত্রয় পরস্পর জি বিন্দুতে কী করে ছেদ করে, প্রমাণ করতে হবে আমাদের এই জিনিসটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রমাণে চলে যাই। আমাদের মেইন কনসেপ্ট কিন্তু হচ্ছে আমাদের প্রমাণটা দরকার। তাহলে আমরা ওই কথাটা আবার একটু লিখব। ত্রিভুজ এবিসি এর এডি, বিই, সিএফ মধ্যমাত্রয় পরস্পর জি বিন্দুতে কী হয়? মিলিত হয়। তাহলে মধ্যমাত্রয় যেহেতু জি বিন্দুতে মিলিত হয়, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ মাঝে মধ্যে আসে, সেটা হচ্ছে মধ্যমাত্রয় তাদের ছেদবিন্দুতে 2:1 অনুপাতে কী করে বিভক্ত করে। অর্থাৎ এই যে মধ্যমাটা আছে, এই তার ছেদবিন্দু হচ্ছে এই জি বিন্দুতে, অর্থাৎ 2, এইখানে যদি 2 হয় তাহলে এখানে কি করবে? 1 অনুপাতে কী হবে? বিভক্ত করবে। অর্থাৎ আমি এইখান থেকে লিখতে পারি, 1 নাম্বার ধাপে প্রথমে ওইটা লিখবো, এডি, বিই, সিএফ মধ্যমাত্রয় পরস্পরকে কোন বিন্দুতে? জি বিন্দুতে ছেদ করে। তারপরে দিয়ে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি এরকম, জিএ ইস টু জিডি ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে 2:, কত দিব? 1। এইখানে আমরা সেই হ্যান্ড নোটটা লিখে দিব। সেটা হচ্ছে কি, মধ্যমাত্রয় তাদের ছেদবিন্দুতে 2:1 অনুপাতে কী হয়? বিভক্ত হয়। ঠিক আছে, তাহলে এডি যদি একটা মধ্যমার কথা চিন্তা করি, এই মধ্যমাটা ছেদবিন্দু ছিল জি, এই জি বিন্দুতে এখানে হবে 2, এখানে হচ্ছে 1, এই 2:1 অনুপাতে কী হচ্ছে? বিভক্ত হচ্ছে। তাহলে এইখান থেকে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, কারণ আমরা জানি অনুপাত মানে কি? একটা ভাগফল। তার মানে আমরা লিখতে পারি জিএ ডিভাইডেড বাই জিডি ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি 2 হচ্ছে কত? 1। আমরা একটু উল্টাই দিই, ব্যস্তকরণ করি। তাহলে উপরে হচ্ছে আমাদের জিডি, নিচে হচ্ছে আমাদের জিএ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে কত? হাফ। ঠিক আছে, এটা কি করে? ব্যস্তকরণ করে। সেমভাবে আমরা এখন কি করব? একটা যোজন করব। ঠিক আছে, তাহলে এই জিডি প্লাস হচ্ছে কত? জিএ দিলাম, জিএটা আছে থাক। ঠিক আছে, সেমভাবে 1 প্লাস নিচেরটা উপর যোগ করলাম, প্লাস হচ্ছে কত? 2। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যোজন করা। ঠিক আছে, তাহলে আমরা দেখো জিডি প্লাস জিএ, জিডি মানে হচ্ছে এইটা, জিএ মানে হচ্ছে এইটা, তার মানে মোটামুটি আমি একটা কি পেয়ে গেছি? মধ্যমা পেয়ে গেছি, যেটার নাম হচ্ছে কত? আমাদের এডি। এই এডি বাই জিএ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? 3/2 লিখতে পারি। এখন আমি মূলত এডির মান বের করবো, মধ্যমা এডি ইকুয়াল টু, দেখো তো তাহলে কি লিখতে পারি? 3/2 কি লিখতে পারি? জিএ লিখতে পারি। দেখো এই মধ্যমা নিয়ে যখন কাজ করলাম, এই এডি ইকুয়াল টু কি বলছি? 3/2 দেখো জিএ। ঠিক সেমভাবে আমরা অনুরূপভাবে বের না করে কি করে ফেলবো? বলে ফেলবো। অনুরূপভাবে আমরা এডি মধ্যমার সময় কি পাইলাম? 3/2 জিএ পাইছি। ঠিক সেমভাবে বিই মধ্যমার ক্ষেত্রে আমরা কি পাবো? দেখো তো, বিই ইকুয়াল টু আমরা লিখতে পারি 3/2 কোনটা? জিবি। তাহলে আমরা লিখে ফেললাম 3/2 জিবি। এবং দিয়ে হচ্ছে আমরা আরেকটা জিনিস এখানে সিএফ ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি এডি, বিই, আরেকটা হচ্ছে কত? সিএফ ইকুয়াল টু লিখতে পারি 3/2 কত লিখতে পারি? জিসি লিখতে পারি। জাস্ট বেশি কিছু না। তাহলে এইখানে একদম সিম্পল জিনিস, প্রথম হচ্ছে কি করছি? ব্যস্তকরণ করছি, দেন হচ্ছে কি করছি? যোজন করছি, যোজন করে আমি এডি পাই গেছি। এই এডিটাই আমার দরকার, মধ্যমা। একটা মধ্যমা যখন পাইছি, আমরা বাকিগুলা কি এখানে যেরকম এডি ইকুয়াল টু বললাম 3/2 জিএ, ঠিক সেমভাবে বি ইকুয়াল টু বলবো 3/2 জিবি, এবং সিএফ সমান বলবো 3/2 কত? জিসি। এই জিনিসটা আমরা এখানে কি করছি? লিখে রাখছি। এখন দেখো আমরা এখানে একটা অ্যাপোলোনিয়াস উপপাদ্য কি করব? ব্যবহার করব। দেখো আমরা যদি একটু খেয়াল করি, এই এ বি সি ত্রিভুজে আমরা অ্যাপোলোনিয়াস উপপাদ্যটা কি করব? ব্যবহার করব। এখন 2 নাম্বার আসতেছি, তাহলে আমরা বললাম ত্রিভুজ এ বি সি এ, দেখো তো ত্রিভুজ এ বি সি এ, বিসি এর মধ্যবিন্দু কোনটা? সকলে বলবে হচ্ছে ডি। বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কত? আমাদের ডি, কারণ আমরা তো জানি মধ্যমা আঁকার জন্য কি করতে হবে? একটা শীর্ষ লাগবে এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু লাগবে, তাহলে এটাই তো মধ্যবিন্দু হবে। তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু, এবং এডিটা হচ্ছে কি? মধ্যমা। তাহলে আমরা কি বলতে পারি? আমরা ত্রিভুজ এবিসি অ্যাপোলোনিয়াস উপপাদ্য অনুসারে বলতে পারি না এরকম, এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, তাহলে যে কোনো দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে সমষ্টি সেটা হবে কত? 2 মধ্যমা মানে এডি স্কোয়ার। তাহলে এই এডি স্কোয়ার প্লাস যে কোনো একটা বাহুর ওই তৃতীয় বাহুর কি? অর্ধেকের জায়গায় আমি কি লিখলাম? বিডি স্কোয়ারের সমষ্টির দ্বিগুণের সমান হবে। তাহলে এই জিনিসটা আমি এখানে কিন্তু লিখে ফেলতে পারি। তাহলে চলো এখন হচ্ছে আমরা আমাদের যে পরবর্তী যে নেক্সট স্টেপগুলো আছে সেটা করে ফেলি। তাহলে এইখান থেকে হচ্ছে আমরা কী করবো? মান বসাবো। এবি স্কোয়ার, এবি এবং এসি থাক, কারণ এবি বিসি সি, ঠিক আছে, এবি এসি আছে থাক। তাহলে এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু, দেখো
এডির জায়গায় তুমি মান বসাতে পারো, এডির মান বের করে রাখছো 3/2 জিএ, তাহলে আমি এইখানে লিখতে পারি 3/2 জিএ, তার উপর হচ্ছে কত হোল স্কোয়ার প্লাস দেখো বিডি, বিডি মানে কি বলতে পারি, বিসি এর অর্ধেক হচ্ছে কি আমাদের বিডি, তাহলে আমি লিখতে পারি এখানে হাফ অফ হচ্ছে বিসি, তার উপর হচ্ছে কত হোল স্কোয়ার, তার সামনে কিন্তু একটা কি ছিল 2 ছিল, যদি আমরা 2টা লিখতে মিস করছি, তাহলে এইখানে সামনে অবশ্যই একটা কি দিতে হবে ভাই 2 দিতে হবে, তাহলে এই সেই 2টা দিয়ে দিলাম। তাহলে এখন কাজ কি ভাই, ক্যালকুলেশন করতেই থাকবা শুধু, তাহলে ক্যালকুলেশন করি ভাই, তাহলে এখানে 2 আছে থাক, আর এখানে হচ্ছে দেখো 3 এর বর্গ 3 তিরিকে হবে কত 9, 2 এর বর্গ 2 দ্বিগুণ কত হবে 4 জিএ স্কোয়ার প্লাস 1 এর বর্গ 1 1 1, 2 এর বর্গ 2 দ্বিগুণ 4 প্লাস বিসি স্কোয়ার হয়ে গেল। এখন তুমি যদি গুণ করো দেখো 2 এবং 4 যদি গুণ করো তাহলে কি হবে, নিচে থাকবে 2, উপরে থাকবে হচ্ছে 9, কারণ আমি লিখতে পারি 9/2 কত জিএ স্কোয়ার প্লাস 2 এর সাথে 2 এটা গুণ করো তাও কিন্তু কি থাকবে, নিচে থাকবে 2, উপরে থাকবে এত, এত হচ্ছে কত লিখতে পারি বিসি স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা আসলে কার মান, এটা হচ্ছে আমাদের এরকম এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। দেখো আমরা একটু করে খেয়াল করি, দেখো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি আর যখন এসি নিছি তখন আমাদের কোনটা আছে দেখো তো জিএ, এবি এবং এসির মধ্যবর্তী যে মধ্যমা আছে সেইটার উপর এটা, তার হচ্ছে কত 9/2, এবং আর যেই বাকি বাহুটা আছে সেটার হচ্ছে কি অর্ধেক। ওকে, ঠিক সেমভাবে এখন আমরা এই জিনিসটা অনুরূপভাবে আবার লিখব, অনুরূপভাবে আমরা এখন কি করব, এবি এসি তো বের করছি, এখন আমরা এবি এবং বিসি বের করব। চলো তাহলে আমরা যদি বের করি এবি স্কোয়ার প্লাস হচ্ছে কত বিসি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার যদি বের করি তাহলে কী হবে, এদের মধ্যবর্তী যে মধ্যমা আছে সেটা নিব, তাহলে 9/2 জিবি হবে, তাহলে জিবি স্কোয়ার প্লাস এইখানে হচ্ছে এই দুইটা বাহু বাদ দিলে আছে কোনটা এসি, তাহলে হাফ কত লিখতে পারি এসি স্কোয়ার লিখতে পারি। জাস্ট এইখান থেকে এইটা আমি কি এরকম কি আবার বের করব এরকম করে, তাহলে অনেক বড় হয়ে যাবে, আমি কিন্তু বের করব না, আমি জাস্ট অনুরূপভাবে লিখবো। তাহলে এবং আমরা আরেকটা করতে পারি, এসি এবং কাকে নিব বিসি নিব, তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু, এসি এবং বিসি যখন নিব তখন এটার যে মধ্যমা আছে সেটা হচ্ছে কত 9/2 জিসি স্কোয়ার প্লাস এটা বাকি আছে যেটা হচ্ছে হাফ অফ কি হবে এবি স্কোয়ার হবে। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু অনেক কিছু মান কিন্তু বের করে ফেলছি। এখন কাজ কি ভাই, এখন বেশি কিছু কাজ না, এবি এবি যোগ করব, এসি এসি যোগ করবো, অর্থাৎ এইটা 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 সবগুলো কি করব আমি যোগ করব। তোমরা চাইলে এখানে কি করতে পারো, সমীকরণ 1 দিতে পারো, সমীকরণ 1 সমীকরণ 2 এটা হচ্ছে কি সমীকরণ 3। ওকে, তারপরে হচ্ছে আমরা 3 নাম্বার ধাপে কি করব, সমীকরণ 1 2 3 সবগুলো কি করে ফেলবো, যোগ করে ফেলবো। তাহলে যদি যোগ করি বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করব, তাহলে প্রথম হচ্ছে এবি স্কোয়ার প্লাস এটা লিখতেছি আর কি এসি স্কোয়ার প্লাস এটা লিখতেছি এবি স্কোয়ার প্লাস হচ্ছে কত আমাদের সেই বিসি স্কোয়ার, তারপর এটা লিখতেছি প্লাস আবার এসি স্কোয়ার প্লাস হচ্ছে কত আমাদের বিসি স্কোয়ার ইকুয়াল টু, এখন আমাদের এই জিনিসগুলো লিখতে হবে, তাহলে 9/2 কি লিখতে পারি জিএ স্কোয়ার প্লাস হাফ বিসি স্কোয়ার আছে, তাহলে লিখলাম হাফ বিসি স্কোয়ার প্লাস আবার হচ্ছে 9/2 জিবি স্কোয়ার, 9/2 জিবি স্কোয়ার প্লাস হাফ এসি স্কোয়ার আছে, তাহলে হাফ এসি স্কোয়ার প্লাস আমাদের হচ্ছে 9/2 কত আছে 9/2 জিসি স্কোয়ার প্লাস হাফ কি লিখতে পারি এবি স্কোয়ার দিতে পারি। ওকে, তাহলে এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো এবি স্কোয়ার দুইটা, তার মানে আমি লিখতে পারি 2 এবি স্কোয়ার প্লাস এসি এসি আছে দুইটা, বিসি বিসি আছে দুইটা, তাহলে আমি লিখে ফেললাম 2 বিসি স্কোয়ার প্লাস হচ্ছে কত 2 এসি স্কোয়ার, জিএ জিবি জিসি সবগুলোকে একটু একসাথে রাখি, তাহলে 9/2 জিএ স্কোয়ার 9/2 জিবি স্কোয়ার, তারপর লিখতে পারি হচ্ছে কত, লিখতে পারি হচ্ছে 9/2 জিসি স্কোয়ার প্লাস তারপর হচ্ছে এবি বিসি সিএ বা এসি এটাকে একসাথে রাখি, তাহলে হাফ এটার মানটা হচ্ছে কত আমাদের হাফ, হাফ এবি স্কোয়ার হাফ বিসি স্কোয়ার হাফ কত লিখতে পারি এসি স্কোয়ার লিখতে পারি। এখন দেখো এখানে প্রত্যেকটার সাথে কি আছে 2 2 2 2 করে ভাগ আছে, ইস দুইটায় কিন্তু বেশি ভেজাল করতেছে ভগ্নাংশগুলা, আমি কি করব 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিব, তাহলে 2 দ্বারা যদি গুণ করি দেখো 2 দ্বিগুণে কত হবে 4 এবি স্কোয়ার প্লাস 4 বিসি স্কোয়ার প্লাস 4 এসি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি হবে 2 দ্বারা যদি গুণ করি তাহলে দেখো এই 2 কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, তাহলে কে থাকবে আমাদের 9 জি স্কোয়ার প্লাস 9 জিবি স্কোয়ার প্লাস 9 জিসি স্কোয়ার প্লাস শুধু কি থাকে এবি স্কোয়ার প্লাস শুধু কি থাকবে বিসি স্কোয়ার প্লাস কি থাকবে শুধু এসি স্কোয়ার থাকবে। এখন তুমি যদি একটু খেয়াল করো এই দেখো এখানে হচ্ছে এবি স্কোয়ার, এখানেও কিন্তু এবি স্কোয়ার আছে, 4টা থেকে তুমি যদি এটাকে এদিকে নিয়ে আসো তাহলে কি হবে মাইনাস, তাহলে 4টা থেকে একটা গেলে আর কয়টা থাকে 3টা থাকে, তাহলে আমরা লিখতে পারি 3 এবি স্কোয়ার প্লাস
4টা বিসি স্কোয়ার থেকে একটা যদি এদিকে আনো তাহলে কি হবে মাইনাস, 4টা থেকে আবার একটা গেলে কি হবে 3bc স্কোয়ার প্লাস 4টা এসি স্কোয়ার থেকে একটা এসি স্কোয়ার দিকে আনলে কি হবে মাইনাস, 4টা থেকে আবার একটা গেলে কয়টা হবে 3টা, তাহলে 3 কত হবে এসি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে দেখো এখানে 9 কি আছে 9ga স্কোয়ার প্লাস 9gb স্কোয়ার প্লাস হচ্ছে কত 9gc হচ্ছে কত স্কোয়ার। এখন দেখো এখানে প্রত্যেকটাতে 3 আছে, এখানেও কিন্তু প্রত্যেকটাতে কি আছে 3 আছে, তাহলে উভয় পক্ষকে তুমি কি করতে পারো 3 দ্বারা ভাগ করে ফেলতে পারো। তাহলে কি হয়, তাহলে দাঁড়াই হচ্ছে দেখো ab স্কোয়ার যোগ bc স্কোয়ার যোগ ac স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 3ga স্কোয়ার প্লাস 3gb স্কোয়ার প্লাস হচ্ছে কত 3gc স্কোয়ার। ওকে দেখো কিন্তু আমাদের প্রমাণটা চলে আসছে, এই 3 সাথে গুণ করলে 3ga স্কোয়ার 3gb স্কোয়ার 3 কত gc স্কোয়ার। তুমি জাস্ট এখান থেকে চাইলে কি করতে পারো 3টা কমন নিতেও পারো। আরেকটা জিনিস এখানে মূলত লিখছে ca, আর ca যে কথা এসিও কিন্তু কি কথা সেম কথা। দেখো এই ca বাহু এসি বাহু সেমই তো, কোনো চেঞ্জ নেই। তুমি চাইলে এখানে কি দিতে পারো ca এখন যেহেতু আছে তুমি চাইলে এখানে কি করে ফেলো ca করে ফেলো। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই জিনিসটা, এটাই হচ্ছে আমাদের সেই কি প্রমাণিত। যদিও আমার ম্যাথটা অনেক বড় লাগতেছে কিন্তু তুমি বিশ্বাস করো এই ম্যাথের মতো সহজ ম্যাথ কিন্তু আর নাই, ঠিক আছে। এটা খুবই সহজ একটা ম্যাথ। জাস্ট খালি তুমি প্রথমে কি বলবা, তুমি প্রথমে বলবা মধ্যমাত্রয় তাদের ছেদবিন্দুতে 2:1 অনুপাতে কি হয় বিভক্ত হয়। তাহলে এই GA ডিভাইডেড বাই GD ইকুয়াল টু হচ্ছে কত আমরা দিব 2:1। তাহলে এই ক্ষেত্রে কি করলাম একটু ব্যস্তকরণ করে জাস্ট কি করলাম যোজন করলাম, যোজন করে আমি কার মানটা নিয়ে আসি মধ্যমার মানটা নিয়ে আসি। এই মধ্যমা যখন একটা পাইছি তাহলে এডি ইকুয়াল টু এই এডি সমান পাইলাম 3/2 GA। সেমভাবে আমি বিটা বের করব, বি সমান কি হবে 3/2 জিবি হবে। তারপর আমরা সিএফ বের করব, সিএফ ইকুয়াল টু হবে কত 3/2 জিসি হবে বা সিজি হবে আর কি, ঠিক আছে। তাহলে এটা করলাম, দেন আমরা কি করছি অ্যাপোলোনিয়াস করছি। তাহলে একটা ত্রিভুজে আমরা জানি এইটা এবং এইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি ইকুয়াল টু কী হবে একটা মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং তাদের তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এই সূত্রটা অ্যাপোলোনিয়াস লিখছি, অ্যাপোলোনিয়াস উপপাদ্য অনুসারে। তারপর জাস্ট খালি বেশি কিছু না, এডির মান আমি আগেই বের করে রাখছি সেটা দিছি, বিডি এর মান আমি আগেই বের করে রাখছি, মানে বিডি মানে কি এটার অর্ধেক, সেখান থেকে আমরা মূলত ক্যালকুলেশন করে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের মান পাইছি। এই জিনিসটা আবার দেখে এই জিনিসটা ফলো করে আমি আর বাকি দুইটা ক্ষেত্রে কি করে ফেলছি বের করে ফেলছি। তারপর জাস্ট খালি কী করছি যোগ করে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে আনসারটা পাইছি সেই আনসারটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমি আশা রাখতে পারি তোমাদের যদি এই টাইপের যদি কোনো কোশ্চেন আসে, এই টাইপটা কিন্তু অনেকবার কিন্তু পরীক্ষায় আসছে আর কি, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনগুলো তোমরা হচ্ছে খুব সহজেই কী করতে পারবা পরীক্ষার খাতায় আনসার করে ফেলতে পারবা। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে আমাদের নববিন্দু বৃত্ত। নববিন্দু বৃত্ত মানে হচ্ছে একটা বৃত্তের 9টা বিন্দু যদি একটা বৃত্তের উপর অবস্থিত থাকে। 9টা বিন্দু কী কী সেটা দেখো আমরা এখানে লিখে রাখছি। বলা হচ্ছে কোনো ত্রিভুজের বাহুগুলোর মধ্যমাত্রয় অর্থাৎ যে মধ্যমা 3টা আছে সেই মধ্যমা 3-এর যে বিন্দুগুলো সেটা বলা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বদ্বয়ের পাদবিন্দুদ্বয়, অর্থাৎ আমরা যে একটা বিপরীত বাহু থেকে আমরা একটা লম্ব আঁকবো আর কি, ঠিক আছে। সেই লম্ব আঁকলে যে লম্ববিন্দু আসবে তাদের যে পাদবিন্দুদ্বয় আছে সেগুলা এবং শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব আছে তার অর্ধেক করলে যে আমরা মধ্যবিন্দু পাবো সেই মধ্যবিন্দু 3টা, এই 9টা বিন্দু মোট, ঠিক আছে। এখানে 3টা, এখানে 3টা এবং এখানে 3টা, এই মোট 9টা বিন্দু একই বৃত্তের অবস্থান করে তাকে কি বলা হয় নববিন্দু বৃত্ত বলে। এই জিনিসটা কীরকম দেখতে সেটা হচ্ছে আমরা একটা পিকচারের মাধ্যমে কি করে ফেলবো দেখে ফেলবো, যদিও আমি বোর্ডে আঁকিনি, ঠিক আছে। বোর্ডে আঁকতে গেলে অনেক ঝামেলা আছে, সেই জন্য আমি হচ্ছে মূলত বোর্ডে আঁকিনি আর কি, ঠিক আছে। তোমাদের পরীক্ষা আসবে না, বাট এমসিকিউগুলো কিন্তু একটু মনে রাখতে হবে আর কি, ঠিক আছে। কোন এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমটা আমাদের হচ্ছে ত্রিভুজের লম্ববিন্দু ও পরিকেন্দ্র সংযোগকারী রেখাংশের কি মধ্যবিন্দু হচ্ছে কি নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ত্রিভুজের লম্ববিন্দুর সাথে আর পরিকেন্দ্র যেটা আছে সেই পরিকেন্দ্র দুটো আমরা যখন কি করবো যোগ করবো, সংযোজক রেখাংশের যে মধ্যবিন্দু যেটা পাবো সেটা হচ্ছে কি আমার নববিন্দু বৃত্তের কেন্দ্র। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই ইনফরমেশনটা থেকে অনেকগুলো কিন্তু এমসিকিউ আসছে। সেটা কি, সেটা হচ্ছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেকের সমান। এই ইনফরমেশনটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। মাঝে মধ্যে দেখা যায় হচ্ছে পরিব্যাসার্ধ দিয়ে দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি বলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলে, তারপর হচ্ছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দেয়, পরিব্যাসার্ধ বের করতে বলে। এরকম অনেক টাইপের কিন্তু কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে আমরা আমাদের যে লেকচার 3 আছে সেই লেকচার 3-এর একদম শেষে কি করবো আলোচনা করবো আর কি, ঠিক আছে। তাহলে এই টপিকটা কিন্তু তোমরা একটু মনে রাখবা, এই টপিকটা থেকে কিন্তু হরহামেশাই কিন্তু এমসিকিউ আসে। আমি আশা রাখতে পারি তোমরা হচ্ছে এই জিনিসটা করে ফেলতে পারবে। ওকে, তাহলে চলো এখন হচ্ছে আমরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে সেই গুরুত্বপূর্ণ উপপাদ্যটা শেষ করে ফেলবো এবং আমাদের আজকের লেকচারটা এখানে সমাপ্ত করে ফেলবো।
এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব। এই উপপাদ্যটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে আর কি, ঠিক আছে। এই উপপাদ্যটাকে একটু আমরা দেখি। উপপাদ্যটা হচ্ছে উপপাদ্য 10। সেটা হচ্ছে কি, ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমরেখ অর্থাৎ একই সরলরেখা অবস্থান করে সেইটা। এখন আমাদের কথা হচ্ছে ভাই পরিকেন্দ্র আমরা কীভাবে পাবো, ভরকেন্দ্র কীভাবে পাবো এবং লম্ববিন্দু কীভাবে পাবো, কোনটা সেটা একটু আমরা দেখি। প্রথমেই দেখো আমরা জানি আমাদের হচ্ছে সাপোজ আমরা যদি একটা কী করি বৃত্ত অঙ্কন করি এবং বৃত্তটা যদি কী করে একটা অর্থাৎ কি যে তিনটা শীর্ষ আছে ত্রিভুজে সেই তিনটা শীর্ষ দিয়ে যায়, ঠিক আছে, তখন তার যে কেন্দ্রটা আছে সেটাকে বলা হয় আসলে কি পরিকেন্দ্র। পরিকেন্দ্রটা কিভাবে পাই, দেখো আমরা যদি এরকম একটা ত্রিভুজ চিন্তা করি, এই ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়েই যাবে একটা বৃত্ত, এটাই হচ্ছে কি পরিবৃত্ত বলা হয়। ওই পরিবৃত্তের যে কেন্দ্রটা সেটাকে বলা হয় কি অর্থাৎ পরিকেন্দ্র বলে। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে পরিকেন্দ্রটা বের করার নিয়ম অর্থাৎ একটা জিনিস কিভাবে করে, প্রথম হচ্ছে এই যে এখানে একটা বাহু আছে, এই বাহুটাকে তুমি কী করবা অর্ধেক করবা অর্থাৎ সমান দুই ভাগে কী করলা ভাগ করলা, এটাকেও কী করবা সমান দুই ভাগে ভাগ করবা, ভাগ করলে দেখা যাবে এটা একটা বিন্দুতে কী করে ছেদ করে, এই যে বিন্দুতে ছেদ করলো এটার নামই হচ্ছে কি পরিকেন্দ্র। অর্থাৎ এই যে বাহু দুইটা আছে এই বাহু দুইটিকে সমান দুই ভাগে ভাগ করলে তার যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে কি পরিকেন্দ্র। দেন হচ্ছে মূলত আমরা কী করতাম, এইটা যোগ করতাম, যোগ করে দেন দেখা যেত আমরা কী করে ফেলতাম এইরকম একটা, এইটাই হয়ে যেত ব্যাসার্ধ, দেন হচ্ছে আমরা এরকম করে একটা কী করে ফেলতাম বৃত্ত এঁকে ফেলতাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কেন্দ্র, এটা ছিল হচ্ছে যে কোনো একটা বিন্দু পরিস্থ, আর এই জিনিসটাকে বলা ব্যাসার্ধ বলা হয় আর কি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার সেই পরিকেন্দ্রটা, আমরা হচ্ছে জেনারেল ম্যাথ বইয়ে যখন বৃত্ত অধ্যায়টা পড়ছিলাম তখন কিন্তু আমরা এগুলো শিখছি। তারপর আসে হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র জিনিসটা কি, ভরকেন্দ্রটা হচ্ছে আমাদের মধ্যমাতয় যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় ভরকেন্দ্র। আমরা তো মধ্যমা শিখছি কীভাবে, যে কোনো একটা শীর্ষ নিব এবং বিপরীত বাহুর অর্ধেক অর্থাৎ মধ্যবিন্দু কী করে দিব যোগ করে দিব, ঠিক আছে। সেমভাবে যে কোনো একটা শীর্ষ মধ্যবিন্দু যোগ করব, যে কোনো একটা শীর্ষ এবং মধ্যবিন্দু যোগ করব। দেখতে পাচ্ছি ভরকেন্দ্রটা এইখানে, তাহলে এই যে আমি জি যদি বলি তাহলে এই জিটাই হচ্ছে কি আমার সেই ভরকেন্দ্র। আরেকটা জিনিস মনে রাখবো, ভরকেন্দ্রে মধ্যমা 2:1 অনুপাতে কী হয় আসলে বিভক্ত হয়। ওকে, তারপর হচ্ছে আমাদের লম্ববিন্দু। লম্ববিন্দু জিনিসটা কি, লম্ববিন্দু জিনিসটা দেখতে হচ্ছে এরকম, দেখো এইখানে সাপোজ হচ্ছে আমি যদি এটাকে এরকম বলি, জাস্ট তুমি লম্ব আঁকবা, কি আঁকবা লম্ব আঁকবা, সাপোজ এখান থেকে এখানে হচ্ছে লম্ব। দেখো এখানের ক্ষেত্রে কিন্তু কি বিপরীতে একটা শীর্ষবিন্দু এবং একটা বিপরীত বাহুর মধ্যবিন্দুর মধ্যবর্তী সংযোগ রেখা, সেটা হচ্ছে মধ্যমা। আর এখানে হচ্ছে বেশি কিছু না, একটা হচ্ছে শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর উপর লম্ব, শীর্ষবিন্দু বিপরীত বাহুর উপর লম্ব, শীর্ষবিন্দু বিপরীত বাহুর উপর লম্ব, ঠিক আছে। দেখা যাবে এটা কি একটা বিন্দুতে কি করে ছেদ করে, এটাকেই কি বলা হয় লম্ববিন্দু বলে। তাহলে আমি আশা রাখতে পারি তোমরা পরিকেন্দ্র, তারপর হচ্ছে ভরকেন্দ্র এবং হচ্ছে কি লম্ববিন্দু, এই তিনটে জিনিস ভালো মতো বুঝতে পারছো। তাহলে চলো এখন হচ্ছে আমরা এই জিনিসটা কী করবো প্রমাণ করব। এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা একটু টেকনিক্যালি কী করবো চিত্রটা আঁকার চেষ্টা করব, ঠিক আছে। এখন থেকে মোটামুটি বলতে গেলে তারপর 3.2 যে উপপাদ্যগুলো করব সেগুলো অনেকের মধ্যে একটু কঠিন মনে হয় আর কি, ঠিক আছে। একটু কঠিনও বলতে গেলে তুমি একটু বারবার প্র্যাকটিস করে দেখবে, এই উপপাদ্যগুলো তোমাদের জন্য কি লাগবে সহজ লাগবে। তাহলে চলো আমরা একটু চিত্রটা এঁকে ফেলি। সর্বপ্রথম আমি একটা কাজ করব, কি কাজ করব, সর্বপ্রথম হচ্ছে আমি একটা বৃত্ত আগে অঙ্কন করে ফেলবো। এই সেই বৃত্তটা আমি কি করে ফেললাম সর্বপ্রথমে অঙ্কন করে ফেললাম। ওকে, তাহলে এই বৃত্তের অবশ্যই একটা কি থাকবে, অবশ্যই হচ্ছে আমাদের এই বৃত্তের একটা কেন্দ্র থাকবে, এই সেই কেন্দ্র। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা যেহেতু বলছে পরিকেন্দ্র তার মানে একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমরা এখন একটা কী করি ত্রিভুজ অঙ্কন করি, যেই ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে বৃত্তটা কী করছে চলে গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে একটা এইখানে, দেন হচ্ছে আমরা এইভাবে আঁকবো আর কি, ঠিক আছে। আমি যেভাবে আঁকতেছি তোমরা হচ্ছে সেভাবে আঁকবা, তাহলে হচ্ছে তোমাদের জন্য চিত্রটা সহজ হবে। এই তাহলে এই পরিকেন্দ্রটার নাম দিলাম হচ্ছে আমরা এস। ওকে, তাহলে এই একটা ত্রিভুজ ছিল যেটা হচ্ছে দিলাম এ, এটা হচ্ছে একটা বি, এটা হচ্ছে সি। দেখো এই ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে কিন্তু কি গেছে এই বৃত্তটা গেছে। ওকে, তার মানে এটা একটা পরিবৃত্ত, আর এই পরিবৃত্তের কেন্দ্রটা হচ্ছে এইটা হচ্ছে এস। ওকে, এখন দেখো এই কেন্দ্র, এটা তো কেন্দ্র, আমরা জানি কেন্দ্র আর বিসিটাকে কি বলতে পারি বলো তো বৃত্তের, আমরা বলতে পারি জ্যা। বিসিটাকে হচ্ছে কি এক ধরনের জ্যা। তাহলে কেন্দ্র ও জ্যায়ের মধ্যবর্তী সংযোজক রেখাংশ, এই কেন্দ্র এবং জ্যায়ের, ঠিক আছে, কেন্দ্র হতে আমি যদি একটা কি করি জ্যায়ের উপর একটা যদি লম্ব আঁকি, আমরা জানি সেটা কি করে জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। সাপোজ এইটার নাম দিলাম হচ্ছে কত পি, অর্থাৎ আমি বলতে পারি এখানে বিপি সমান সমান কি বলতে পারি সিপি বলতে পারি। ওকে, আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি, কি কাজ, দেখো আমি যদি এখন এ কমা পি যদি যোগ করি, কি যোগ করলাম দেখো তো এ কমা পি কি করলাম যোগ করলাম। দেখো আমরা এই পি বিন্দুটা এই বিসি রেখার কিন্তু মধ্যবিন্দু, তাহলে এখন পি সাথে যখন এ যোগ করব, এ কিন্তু একটা শীর্ষ, এর বিপরীত বাহু হচ্ছে বিসি যার মধ্যবিন্দু হচ্ছে কত পি, তাহলে এপি কি হবে অবশ্যই একটা মধ্যমা হবে। ওকে, তারপর আমরা কি করব, একটা আমি মধ্যমা পাইছি, তারপর হচ্ছে পরিকেন্দ্র পাইছি, একটা লম্ববিন্দু অঙ্কন করার চেষ্টা করি। দেখো লম্ববিন্দু কি লম্ব আঁকতে হবে, তো জাস্ট এখান থেকে এখানে একটা লম্ব আঁকো, আঁকলাম একটা লম্ব।
তারপর হচ্ছে এইখান থেকে একটা লম্ব আঁকি, সাপোজ এটার নাম দিলাম হচ্ছে কত এডি। তারপরে বি বিন্দু থেকে একটা লম্ব আঁকি, চলো এইখান থেকে একটা লম্ব আঁকি, কারণ হচ্ছে আমার লম্ব বিন্দু দরকার। এই আসলাম, এটার নাম দিলাম হচ্ছে কত বিই। দেখো এই দুইটা কোথায় ছেদ করছে, এইখানে কিন্তু ছেদ করছে, তার মানে এইটার একটা হচ্ছে আমার লম্ব বিন্দু, যার নাম দিলাম হচ্ছে কত আমি ও হচ্ছে নাম দিলাম। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, বেশি কিছু না, জাস্ট খালি এই রেখাটা যোগ করব। এটা হচ্ছে এস, এটা হচ্ছে কি কেন্দ্র, পরিকেন্দ্র, এটা হচ্ছে কি লম্ব বিন্দু, আর এটা কি লাগবে আমার ভর কেন্দ্র লাগবে। ভর কেন্দ্র দিতে পাচ্ছি না, ভর কেন্দ্র কোথায় থাকে, মধ্যমার সাথে থাকে। দেখো আমরা বলছি এই তিনটে কি হবে, সমরেখা হবে, অর্থাৎ একই সরলরেখা অবস্থান করবে। তুমি জাস্ট খালি এটা যোগ করে দাও, এই সে যোগ করলাম। দেখো তো এই যোগ করলে এই জিনিসটা এই থেকে একটা বিন্দুতে ছেদ করছে না, এই বিন্দুটার নামটা কি আসলে, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে জি। এটাই কিন্তু কি তার কি হইতে পারে, ভর কেন্দ্র হইতে পারে। আমি যদি প্রমাণ করতে পারি, ভাই বেশি কিছু লাগবে না, আমি যদি প্রমাণ করতে পারি এই জিটা, এই যে ত্রিভুজটা সেই ত্রিভুজের ভর কেন্দ্র, তাহলে কিন্তু আমার কাজ শেষ। কারণ কি আমি দেখো এস জি ও এটা কিন্তু একই সরলরেখায় আছেই, ঠিক আছে। এখন আমার প্রমাণ করতে হবে, আমি তো জানি এসটা হচ্ছে পরিকেন্দ্র, সেটা তো আমি আঁকছি। তারপর হচ্ছে দেখো ওটা হচ্ছে আমার লম্ব বিন্দু, সেটাও কিন্তু আমি বের করছি, কিন্তু আমার এই জিটা যে মধ্যম অর্থাৎ ভর কেন্দ্র সেটা কিন্তু আমি জানি না, কারণ মধ্যম আমি একটা আঁকছি, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা কি করব, আমি মেইনলি প্রমাণ করার চেষ্টা করব এই জিটা হচ্ছে কি মধ্যমা, ঠিক আছে, অর্থাৎ যেটা হচ্ছে ভর কেন্দ্র সেটা প্রমাণ করার চেষ্টা করব। ওকে, তাহলে হচ্ছে আমাদের মূলত এটাই হচ্ছে সেই ফিগারটা। এখন হচ্ছে আমরা একটু করে বলি তোমাকে কিভাবে বিশেষ নির্বাচনটা লিখতে হবে। তাহলে মনে করি ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র হচ্ছে এস, ও হচ্ছে লম্ববিন্দু এবং এপি মধ্যমা। ও কমা এস কি করি, যোগ করি। ও এস এপিকে জি বিন্দুতে ছেদ করে, তাহলে জি বিন্দুটি ত্রিভুজের ভরকেন্দ্র প্রমাণ করায় যথেষ্ট হবে। তারপর আমরা বলবো কি বলবো, তারপরে অঙ্কনে প্রমাণ করার সুবিধার জন্য আমরা বলবো এস কমা পি কি করি, যোগ করি আর কি, ঠিক আছে। যদিও আমরা কাজগুলো অনেক আগে করছি, বাট এগুলো হচ্ছে আমরা ওই সময় করবো না আর কি, ঠিক আছে। আমরা চিত্রটা হচ্ছে আমাদের আঁকার সুবিধার জন্য আমি তোমাদের কি করছিলাম এভাবেই এঁকে দিয়েছিলাম আর কি, ঠিক আছে। তোমরা হচ্ছে হ্যান্ড নোট থেকে অবশ্যই সুন্দরভাবে দেখে নিবে। তাহলে চলো এখন হচ্ছে আমরা কি করে চলে যাই, আমরা একটু প্রমাণে চলে যাই। খুব ইন্টারেস্টিং একটা প্রমাণ, ঠিক আছে, খুব সহজ একটা হচ্ছে কি প্রমাণ, সেটাতে আমরা চলে যাই। 1 নাম্বার স্টেপ, প্রমাণে চলে আসি আমরা। 1 নাম্বার হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি এর লম্ববিন্দু ও হতে শীর্ষ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমরা বলবো ও এ, এবং পরিকেন্দ্র এস হতে বিপরীত বাহু, দেখো এই শীর্ষের বিপরীত বাহু কিন্তু বিসি, তাহলে এই বিসি এর, ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, হচ্ছে বিপি। কারণটা কি, কারণ আমরা জানি লম্ব দূরত্বটাই মূলত কি করে, তার যে দূরত্বটা আছে মধ্যবর্তী দূরত্বটা কি করে নির্দেশ করে। আর আমরা বলতে পারি এসপিটা কেন্দ্র ও জে এর মধ্যবর্তী রেখা, তাই এসপি লম্ব হচ্ছে কত আমাদের বিসি, এই জন্য এসপিটাই কী করবে, তার দূরত্ব নির্দেশ করবে। তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি আমাদের ও এ ইকুয়াল টু 2SP। এটা আবার কি, এটা হচ্ছে আমাদের এরকম একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা কি, সেটা হচ্ছে এরকম লম্ববিন্দু হতে কোনো একটা শীর্ষের মধ্যবর্তী দূরত্ব পরিকেন্দ্র হতে বিপরীত বাহুর মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণের সমান। সেখান থেকে আমরা ও এ ইকুয়াল টু কি লিখে রাখলাম, 2SP লিখে রাখলাম, আর উপরে তো অবশ্যই সেই কথাগুলো আমাদের লিখতে হবে। তারপরে আমরা একটু খেয়াল করব, আমরা যদি একটু খেয়াল করি, দেখো এসপি এবং এডি উভয়ই কার উপর লম্ব, এই বিসি এর উপর লম্ব। সুতরাং আমি তাহলে বলতে পারি কি, আমি বলতে পারি এসপি সমান্তরাল কি হবে, অবশ্যই এডি হবে। এবং আমি আরেকটা কথা এখান থেকে অ্যাড করতে পারি, সেটা কি, এই এসপি সমান্তরাল এডি তো প্রমাণ করে ফেললাম, এবং আমি বলতে পারি না, দেখো তো এই যে এপিটা আছে, এপিটা কিন্তু কি করছে, তাদেরকে ছেদ করছে। এই দেখো এরকম, এটা হচ্ছিল আমাদের সেই এসপি, এটা ছিল হচ্ছে আমাদের এডি। দেখো তো এইটাকে, দেখো তো এই এপি যে রেখাটা আছে সেটা কি করতেছে, ছেদ করে যাচ্ছে না। তুমি যদি চাও এটাকে যদি এরকম করে বর্ধিত করি, এটা হচ্ছে আমার সেই এসপি, এটা হচ্ছে আমার সেই এডি, ঠিক আছে। দেখো তো এই সেই এডি এটাকে ছেদ করে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি কি, এরকম বলতে পারি এসপি সমান্তরাল এডি, এবং আমাদের ছেদককে, ছেদক হচ্ছে আমাদের এপি হচ্ছে ছেদক। তাহলে আমি এই কথাটা যদি এখন লিখি 2 নম্বরে, আমরা লিখে ফেললাম এসপি সমান্তরাল হচ্ছে আমাদের এডি, এবং আমাদের হচ্ছে কি এপিটা হচ্ছে ছেদক। যেহেতু ছেদক, তাহলে আমি বলতে পারি এই কোণ আর এই কোণ কিন্তু অবশ্যই সমান হবে, কি কোণ, একান্তর কোণ। তাহলে আমি বলতে পারি এসপিএ ইকুয়াল টু পিএডি কোণ। তাহলে আমি একটু লিখে ফেলি, এসপিএ ইকুয়াল টু পিএ কি কোণ, ডি কোণ। দেখো এসপিএ ইকুয়াল টু পিএ
ডি কোণ বলে ফেললাম। আচ্ছা, এই এসপি এ কোণকে একটু ছোট করে এসপি কি লিখতে পারি, জি কোণ লিখতে পারি আমার কাজের সুবিধার জন্য। লিখে ফেললাম এসপিজি ইকুয়াল টু, দেখো পিএডি, পিএডি এত বড় না লিখে আমি এইটাই হচ্ছে কোণ, ঠিক আছে, এটাকে এভাবে লিখতে পারি জি এ ও কোণ আমার কাজের সুবিধার্থে লিখে ফেললাম জি এ ও লিখে ফেললাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন চলো হচ্ছে আমাদের 3 নম্বরে চলে আসি। এখন আমরা দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করবো। একটা হচ্ছে এই এসপিজি, দেখো এসপিজি, এবং আরেকটা ত্রিভুজ নিব, সেটা হচ্ছে এজিও, ত্রিভুজ এজিও এ। এই দুটো ত্রিভুজ আমরা কি দেখতে পাই, দেখো তো এসপি ত্রিভুজে এইটা সমান এসপিজি সমান আমরা লিখতে পারি, দেখো এসপি ত্রিভুজে এসপিজি ইকুয়াল টু আমরা বলতে পারি জিএও। দেখো আমরা একটু ত্রিভুজ দুটো যদি একটু আঁকি তোমাদের জন্য বুঝতে তখন কীভাবে সুবিধা হবে। তাহলে প্রথমে হচ্ছে এইরকম একটা ত্রিভুজ আছে এইখানে, দেন হচ্ছে আমাদের কি আছে এইরকম আরেকটা ত্রিভুজ আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই এস, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের জি, আর এটা হচ্ছে আমাদের সেই এ, এবং এটা হচ্ছে আমাদের ও। এই এসপিজি দেখো এই ছোট্ট একটা ত্রিভুজ, এটা নিলাম এজিও, এই এজিও এটা নিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা কি পাইলাম প্রথমে এসপিজি, এসপিজি অর্থাৎ এই কোণটা, এটাকে আমি একটা ফোঁটা দিলাম, ইকুয়াল টু জিএও, জিএও এটাকে আমি একটা কি দিলাম, ফোঁটা দিলাম, ওকে। আচ্ছা, 2 নাম্বার, তোমরা যদি একটু খেয়াল করো একটা জিনিস খুব সুন্দরভাবে দেখতে পাও, এই কোণ এবং এই কোণ কিন্তু সমান। কি কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে আমরা লিখে ফেলি এসজিপি ইকুয়াল টু কি লিখতে পারি এজিও। তাহলে এইটাকে আমি একটা কী দিলাম, সাইন দিলাম, এটাকে আমি একটা কী করলাম, সাইন দিলাম, ওকে। আচ্ছা, তাহলে এখন বাকি কোণ দেখো, একটা ত্রিভুজের এই কোণ আর এই কোণ যদি সমান হয় এবং আবার এই কোণ এই কোণ যদি সমান হয়, তাহলে অবশ্যই বাকি যে কোণটা থাকে সেই কোণ দুটো কী হবে, পরস্পর সমান হবে। সাপোজ তুমি মনে করো এটার মান হচ্ছে 30 ডিগ্রি, এটার মান দিলাম 60 ডিগ্রি, তাহলে এই দুটো মিলে কত হবে 90, তাহলে এটার মান অবশ্যই কী হবে 90 হবে। সেমভাবে এটা 30, এটা 60, কারণ কি আমরা তো বসি এই দুইটা সমান, তাহলে 30 60 হবে কত হবে 90, বাকিটার মান হবে কত 90, তাহলে এই 90 কিন্তু কী হবে সমান হবে। তাহলে আমি বলতে পারি আমার যে এই কোণটা আছে এই কোণটা কার সমান হবে, এই কোণের সমান হবে। তাহলে এই কোণটাকে আমি ক্রস দ্বারা কি করলাম, প্রকাশ করলাম। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি, সুতরাং অবশিষ্ট, এখন আমাদের অবশিষ্ট কোণ কোনটা, অবশিষ্ট কোণ হচ্ছে আমাদের পিএসজি ইকুয়াল টু বলতে পারি আমাদের অবশিষ্ট কোণ কি বলতে পারি এওজি বলতে পারি। তাহলে দেখো একটা ত্রিভুজের 3টা কোণ দেখতে পাচ্ছি পরস্পরের সমান। তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ত্রিভুজ এসপিজি এবং ত্রিভুজ এজিও পরস্পর সদৃশকোণী, পরস্পর সদৃশকোণী এবং সদৃশ। সদৃশকোণী এবং যদি সদৃশ হয়, আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা কি, সেটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর কি সমান। তাহলে চলো এখন আমরা হচ্ছে দুইটা অনুরূপ বাহু নিয়ে কী করবো এখন কথা বলবো। যেমন আমরা যদি এইখানে আসি, তারপরে নেক্সট আর কি, আর নেক্সটে হচ্ছে আমরা কী করবো এই জিনিসটা নিয়ে এখন আলোচনা করবো। তা দেখো এখন আমরা যদি এখানে এসপি বাহুটার কথা চিন্তা করি, এখানে দেখি নিই এসপি যদি নিই, এখানে যদি এসপি নিই, এই এসপির অনুরূপ বাহুকে এখানে দেখো তো কীভাবে চেক করবো। দেখো এখানে কি আছে, একটা ক্রস, দেন আছে একটা ফোঁটা। এখানে আমরা ঠিক সেমভাবে একটা ক্রস এবং একটা ফোঁটাকে নিব, তার মানে কি হয় ও এ হয়। তাহলে এসপিকে আমরা ও এ দ্বারা ভাগ করলে এই যে অনুরূপ বাহুগুলা, এইটার অনুরূপ বাহু হচ্ছে এইটা, এটার যে অনুপাত, ঠিক আছে, এরকম অনুরূপ বাহুগুলোর যে তাদের অনুপাত আছে তারা পরস্পর কি হয় সমান হয়। তাহলে এটার সাথে আমরা আরেকটা অনুরূপ বাহু চিন্তা করব, সেটা কোনটা, আমরা নিই হচ্ছে এটা পিজি ডিভাইডেড বাই বলতে পারি এজি। দেখো আমি যদি এখান থেকে পিজি নিই, দেখো কি নিলাম, পিজি নিলাম, ফোটা সাইন, তাহলে এখান থেকে আমাদের ফোটা সাইন নিতে হবে। ফোটা সাইন মানে কত, এজি বুঝাচ্ছে, তাহলে আমি কাকে নিব, এখান থেকে এজি নিব, ওকে। আচ্ছা, নিয়ে ফেললাম। এখন দেখো আমি পিজি বাই এজি নেওয়ার কারণটা কি, আমাদের এই জিনিসটা আমরা তো জানি মধ্যমাত্রয় আমরা যেই বিন্দুটা যে আমাদের ভরকেন্দ্র হবে, তাহলে ভরকেন্দ্র হওয়ার জন্য কী করতে হবে, এই মধ্যমাটাকে 2:1 অনুপাতে বিভক্ত করতে হবে। তাহলে এই জন্যই হচ্ছে আমি কি করছি, পিজি বাই এজি নিছি। দেখো এটা যদি ভরকেন্দ্র হয়, তাহলে এটা কী করবো, মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। দেখো দুইটা অনুপাত কিন্তু বের করে ফেলছি। আর এখানে এসপি বাই ও এ কেন নিছি, দেখো এসপি এবং ও এর মধ্যে আমি একটা সম্পর্ক জানি, জাস্ট এখন মানটা বসে দিব। তাহলে দেখো আমরা এই এসপি ডিভাইডেড বাই ও এর জায়গায় লিখতে পারি 2SP ইকুয়াল টু আগের মতো হচ্ছে পিজি ডিভাইডেড বাই কি লিখতে পারি, এজি লিখতে পারি। এসপি এসপি যদি চলে যায়, তাহলে হাফ ইকুয়াল টু কি লিখতে পারি, পিজি বাই কি লিখতে পারি, এজি লিখতে পারি। বা আমরা যদি একটু ব্যস্তকরণ করি, তাহলে উপরে উঠবে 2, নিচে নামবে কে 1, ঠিক আছে। আর আগে হচ্ছে আমি এটাকে লিখি, আগে আমরা লিখলাম হচ্ছে এজি বাই এখন হচ্ছে পিজি ইকুয়াল টু হচ্ছে 2/1।
তাহলে অনুপাত আকারে যদি লিখি তাহলে কি লিখতে পারি দেখো তো, এজি ইস টু পিজি ইকুয়াল টু 2:1। তাহলে দেখো এই জি বিন্দুটা এজি এবং পিজিকে 2:1 অনুপাতে কি করছে, আসলে বিভক্ত করছে। অর্থাৎ আমি বলতে পারি জি বিন্দুটা অবশ্যই তার কি হবে, ভরকেন্দ্র হবে, কারণ ভরকেন্দ্রে মধ্যমাটা কি হয় 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে আমরা যেহেতু বলেই ফেললাম এই জি বিন্দুটাই হচ্ছে এটার ভরকেন্দ্র, তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি আমাদের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু এটা হচ্ছে কি সমরেখ। কারণ আমরা আগেই কি করছিলাম, এটাকে সমান, একটা সমানভাবে কি করছিলাম, যোগ করছিলাম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই প্রমাণটা। আশা করি তোমরা বুঝতে পারছো, যদিও বা একটু মনে হতে পারে কঠিন, আসলে এগুলো কোনো কঠিন না, একদম সহজ কিছু জিনিস। আমাদের এখানে কিন্তু সবচেয়ে বেশি আমরা এই জিনিসটাই ব্যবহার করব, সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত যে সবসময় সমান, সেই জিনিসটা আমরা মূলত কি করব, এখানে ব্যবহার করব। ওকে, তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের যে জিনিসটা। তোমরা অবশ্যই খাতা থেকে, হ্যান্ডনোট থেকে সুন্দরভাবে বিশেষ নির্বাচন প্রমাণটা কিভাবে লেখা হয়েছে তোমরা একটু লিখে নিবা। আমি জাস্ট খালি মেন যে কনসেপ্ট আছে সেটা তোমাদের বলে দিলাম। তাহলে আজকের লেকচারটা আমাদের এতটুকু পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ লেকচার 3-এ আমাদের 3.2 এছাড়া যে আমাদের উদাহরণ আরও 2-1টা বাকি আছে, ব্রহ্মগুপ্তের উপপাদ্য এবং টলেমির উপপাদ্য, সেগুলো সহ দেখে ফেলবো। সাথে আমরা কিছু কি করব, এমসিকিউ দেখে ফেলবো। ওকে, তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।